গাইনি লং কেসের আমার সেকেন্ড ক্লাস। আমি ডক্টর রেবেকা তান্নু, কনসালটেন্ট মিডফোর্ড হসপিটাল। চলো আজকে আমরা লং কেস গুলো শুরু করি। প্রথমে আজকে 3টি লং কেস নিয়ে আলাপ করব। 3টি লং কেসের মধ্যে প্রথমটা হচ্ছে ভেসিকোভাজাইনাল ফিস্টুলা, আর সেকেন্ড আলাপ করব হচ্ছে জেনিটাল প্রোলাপস, আর থার্ড হচ্ছে মিসড অ্যাবর্শন। তো প্রথমে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে ভেসিকোভাজাইনাল ফিস্টুলা। তো লং কেসটা কেমন করে আমরা সাজাবো? লং কেসে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে পার্টিকুলারস অফ দ্য পেশেন্ট। পার্টিকুলারস অফ দ্য পেশেন্ট কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে একই রকম হয়, হ্যাঁ, যে নেম, এজ, তারপর তার অকুপেশন, রিলিজন, হাজবেন্ডস নেম, অ্যাড্রেস, ডেট অফ অ্যাডমিশন, ডেট অফ এক্সামিনেশন, এরকম করে থাকে। তো পার্টিকুলার্সটা তোমরা এভাবেই লিখবে। লেখার পরে আমাদের কাজ যেটা থেকে শুরু হবে সেটা হচ্ছে চিফ কমপ্লেন্স। চিফ কমপ্লেন্সে ভেসিকোভাজাইনাল ফিস্টুলার ক্ষেত্রে আমরা কিভাবে সাজাবো? ভেসিকোভাজাইনাল ফিস্টুলার ক্ষেত্রে প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কন্টিনিউয়াস ড্রিবলিং অফ ইউরিন। হ্যাঁ, একটা পেশেন্ট আসলে দেখা যাবে যে সে হচ্ছে যে কন্টিনিউয়াস তার মিচুরেশন হচ্ছে, কোনো আর্জ নেই। তো সেটাকে আমরা চিফ কমপ্লেন্সে কিভাবে সাজিয়ে লিখব? প্রথমেই আমরা লিখবো যে কন্টিনিউয়াস ড্রিবলিং অফ ইউরিন ফর 1 year, এবং সাথে 2 নম্বর পয়েন্টে থাকবে নো আর্চ অফ মিচুরেশন ফর সেম ডিউরেশন। আর নাম্বার 3 তোমরা লিখতে পারো যে ভালভাল ইচিং। এই তিনটে হচ্ছে গিয়ে চিফ কমপ্লেক্স। এখন হচ্ছে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে তোমরা বলবে যে অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট, শি ইজ সাফারিং ফ্রম continuous dribbling of urine for 1 year following her last confinement or last delivery. And she noticed dribbling of urine following a difficult vaginal delivery, and she delivered a dead baby at home, which was conducted by untrained dye at home. And after the labor was very much prolonged and also difficult. And since then, she also has no desire to pass urine. And she also complains of vulval itching. তো এইভাবে হচ্ছে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসটা আমাদের সাজাতে হবে। আর এরপরে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো কিন্তু সবার ক্ষেত্রে একই রকম। যেমন তোমরা পয়েন্টে লিখবে যে হিস্ট্রি অফ পাস্ট ইলনেস। Past illness, nothing significant. Family history, there is no significant family history. Drug history, there is patient does not take any drug for এলএমপিও বলতে হবে, লাস্ট পিরিয়ড। এবং অনেক ক্ষেত্রে ডিসম্যানোরিয়া থাকে কোন কোন হিস্ট্রিতে। ভিভিএফ এর ক্ষেত্রে ডিসম্যানোরিয়া কোনো ইম্পর্টেন্স ক্যারি করে না, কাজে এলএমপিটা বলতে হবে। কারণ ভিভিএফ এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় পেশেন্ট অ্যামিনোরিয়া ডেভেলপ করে, সেকেন্ডারি অ্যামিনোরিয়া। সো এলএমপিটা বলতে হবে। এরপর আসে অবস্টেট্রিক্যাল হিস্ট্রি। অবস্টেট্রিক্যাল হিস্ট্রি ভেরি ইম্পর্টেন্ট। এখানে প্রথম পয়েন্ট হিসেবে বলতে হবে ম্যারিড ফর। দেখা যাবে ম্যারিড ফর এত ইয়ার, হয়তো 4 to 5 ইয়ার। তারপর হচ্ছে প্যারা 1+0, এবং এজ অফ লাস্ট চাইল্ড হচ্ছে 1 year। কারণ তার 1 বছর আগে ডেলিভারি হয়েছিল প্রথম বাচ্চা, সেটা অবস্ট্রাকটেড লেবার হয়েছিল এবং বাচ্চাটা ডেড ছিল। প্যারা 1+0 বলেও তোমরা কিন্তু বলতে পারো যে দিস বেবি স্টিল বর্ন। হ্যাঁ, প্যারা 1+0 বাট বেবি ওয়াজ স্টিল বর্ন। এবং এজ অফ লাস্ট চাইল্ড তাহলে এখানে 1 year না বলে তোমরা বলতে পারো যে তার এজ অফ লাস্ট চাইল্ড বোধ নেই আসলে, কারণ বাচ্চাটা তো মারা গেছে। আর এরপরে হচ্ছে তোমার অবস্টেট্রিক্যাল চার্ট, সেটার মধ্যে তোমরা অ্যাজ ইউজুয়াল আমরা যেমন দিই যে মোড অফ ডেলিভারি, তার ভ্যাজাইনাল ডেলিভারি নাকি সিজারিয়ান সেটা, তারপর হচ্ছে তার বেবি নোটটা থাকে যে বেবি এখানে ডেট ছিল, তারপর বেবির কমপ্লিকেশন, মায়ের কমপ্লিকেশন। এখানে বেবি তো ডেট ছিল, কাজে অবস্টেট্রিক্যাল চার্টটা শর্ট হবে। এরপরে আমরা করব ফিজিক্যাল এক্সামিনেশন। ফিজিক্যাল এক্সামিনেশনে প্রথমেই আসে জেনারেল এক্সামিনেশন। জেনারেল এক্সামিনেশনে অ্যাজ ইউজুয়াল তোমার অ্যাপিয়ারেন্স, বডি বিল্ড, এগুলো অনেক সময় দেখা যায় যে ফিস্টুলার পেশেন্ট গুলো কিন্তু একটু ইল নাউরিশড থাকতে পারে অথবা অ্যানিমিক থাকতে পারে, সেটা তোমরা লিখবে। এবং বডি বিল্ড বিলো অ্যাভারেজ থাকতে পারে, বিএমআই লো থাকতে পারে।
আর পেশেন্টের প্রেশার পেলে হাইপারটেনসিভ থাকলে সেটা লেখা যাবে, কাজে পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার, লিমনোডিডেমা, থাইরয়েড গ্ল্যান্ড, এগুলো অ্যাজ ইউজুয়াল আমাদেরকে লিখতে হবে। ব্রেস্ট এক্সামিনেশনও আমরা লিখবো যে ল্যাকটেশনাল চেঞ্জ থাকে সেটা। পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে ভিভিএফ এ তেমন কোনো ফাইন্ডিং থাকবে না। যদি তার সিজার হয়ে থাকে সেক্ষেত্রে সিজারিয়ান স্কার বা অপারেশনের কোনো স্কার থাকতে পারে, আদারওয়াইজ নর্মাল। আর এরপরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি পার ভেজাইনাল এক্সামিনেশন ভিভিএফ পেশেন্টের ক্ষেত্রে। পার ভেজাইনাল এক্সামিনেশনের ক্ষেত্রে তোমরা ইন্সপেকশনে প্রথমে যেটা বলবে সেটা হচ্ছে যে দেয়ার ইজ অ্যান ইউরিনারি স্মেল কামিং আউট এন্ড দ্য ক্লোদিং আর ওয়েট। কারণ কি তার তো কন্টিনিউয়াস ড্রিপলিং অফ ইউরিন হচ্ছে, তাহলে বলবে যে দেয়ার ইজ ইউরিনারি স্মেল এন্ড ক্লোদিংস আর ওয়েট এন্ড এসকেপ অফ ইউরিন অন কফিং। কফিং করলে তার ইউরিন বের হচ্ছে, এটা তোমরা বলবে। এবং এরপরে হচ্ছে গিয়ে যে স্পেকুলাম এক্সামিনেশন। Speculum examination করলে আমরা দেখতে পাবো there is a fistula in lower 1/3 of the anterior vaginal wall through which the red bladder mucosa is visible. এভাবে আমরা বলতে পারি। এবং urine is coming out through the fistula tract. আর এরপরে হচ্ছে কি এটা হলো ইন্সপেকশন ফাইন্ডিং। এরপর হচ্ছে bimanual examination. Bimanual examination এ তুমি বলতে পারো যে the fistula is palpated and the little finger or finger can be pass through the fistula tract, এরকম হতে পারে। মার্জিন অনেক সময় দেখা যায় well defined and not scarred, and fistula is well away from the symphysis pubis and the cervix. এরপরে আমরা বলবো ইউটেরাস। ইউটেরাস ইজ নরমাল ইন সাইজ এবং এখানে দেখা যায় যে ফর্নিস গুলো ফ্রি থাকে। এরপর আসবো রেকটাল এক্সামিনেশন। যদি রেক্টোভেজাইনাল ফিস্টুলা না থাকে তাহলে রেকটাল এক্সামিনেশন কিন্তু একদমই নরমাল আসবে। তাহলে আমাদের ডায়াগনোসিস কি হচ্ছে? আমাদের ডায়াগনোসিস হচ্ছে যে দিস ইজ দ্য কেস অফ ভেসিকোভেজাইনাল ফিস্টুলা। এখন আমাদের আসে ইনভেস্টিগেশন। আমরা কি ইনভেস্টিগেশন করব? ইনভেস্টিগেশন প্রথমেই যেটা করব সেটা হচ্ছে এক্সামিনেশন আন্ডার অ্যানাস্থেসিয়া। কারণ কি অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফিস্টুলা এটা ছাড়াও আরেকটা ফিস্টুলা থাকতে পারে, ডাবল ফিস্টুলা থাকতে পারে। আবার অনেক সময় স্পেকুলাম দিয়ে আমরা ক্লিয়ারলি ভিজুয়ালি দেখতে পাই না ফিস্টুলা, সেক্ষেত্রে অনেক সময় আমাদেরকে অ্যানাস্থেসিয়া দিয়ে ভালো মতো ওই ফিস্টুলাটা কিন্তু দেখার জন্য এক্সামিনেশন করতে হয়। কাজে তুমি ইনভেস্টিগেশনের মধ্যে প্রথমেই বলবে যে এক্সামিনেশন আন্ডার অ্যানাস্থেসিয়া। এবং এখানে দেখা যায় যে আমরা ইভালুয়েট করে দেখব যে সাইট, সাইজ, নাম্বার, মোবিলিটি এবং প্রক্সিমিটি টু দ্য সার্ভিক্স অর দ্য সিম্ফাইসিস পিবিস এবং এটার অ্যাসোসিয়েটেড মার্জিন স্কার্ড অর নট। তারপর হচ্ছে তুমি আরেকটা বলবে যে মেটাল ক্যাথেটার। মেটাল ক্যাথেটার ইজ পাস থ্রু দ্য ইউরেথ্রা ইনটু দ্য ব্লাডার টু সি দ্য পেটেন্সি অফ দ্য ইউরেথ্রা। অনেক সময় ইউরেথ্রাল স্ফিংটার পেটেন্সি থাকে না, সেক্ষেত্রেও ইনকন্টিনেন্ট ডেভেলপ করতে পারে। কাজে আমরা পেটেন্সি দেখার জন্য মেটাল ক্যাথেটার পাস করব থ্রু দ্য ইউরেথ্রা ইনটু দ্য ব্লাডার। আর সাথে আমরা রুটিন ইনভেস্টিগেশন করব অ্যাজ ইউজুয়াল, কারণ এই পেশেন্টের আমাদের অপারেশন দরকার ফিস্টুলা রিপেয়ার করার জন্য। তাহলে পেশেন্টের তোমার সেলিং ফিচার কি হবে? সেলিং ফিচারটা এখানে ঠিক তোমার হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস যেটা আছে সেভাবে বলতে হবে যে মিসেস রহিমা is 25 years, giving birth dead baby 1 year back following a difficult vaginal delivery by untrained dye. She developed continuous dribbling of the urine, and also she has no urge of micturition for 1 year, and she also developed vulval itching, and on her obstetrical history shows that her baby is dead, and she is married for এত ইয়ার। এবং আর মেনস্ট্রুয়াল হিস্ট্রিতে তার লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড যদি অ্যামেনোরিয়া থাকে অনেকটা আমাদের এটা বলবো। এবং এক্সামিনেশন ফাইন্ডিং গুলো বলতে হবে তখন যে ফিস্টুলা ট্র্যাক্ট ইজ সিন ইন দ্য লোয়ার পার্ট অফ দ্য অ্যান্টেরিয়র ভ্যাজিনাল ওয়াল, and এখানে ইন্সপেকশন ফাইন্ডিংটা বলতে হবে যে ড্রিবলিং অফ ইউরিন ইজ সিন, urinary smell is found, and the clothing are wet, and a fistula dribbling of urine is seen on coughing also, and also in resting condition, and on examination speculum a fistula tract is seen, which is seen in the anterior part of the lower third of the anterior vaginal wall, through which prolapsed bladder mucosa is also seen, and the margin is well defined and no scar tissue is seen, and metal catheter can be easily passed through the urethra into the bladder. And from history and examination finding, this is a case
of viscovaginal fistula. এখন তোমাকে বলবে যে হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট অফ দিস টাইপ অফ ফিস্টুলা, তখন তুমি বলবে যে ট্রিটমেন্ট ইজ লোকাল রিপেয়ার বাই ফ্ল্যাপ স্প্লিটিং মেথড। এরপরে তোমাকে কোশ্চেন করতে পারে যে হোয়াট ডু মিন বাই জেনিটো ইউরিনারি ফিস্টুলা। তো সেক্ষেত্রে আমরা বলবো যে ফিস্টুলা মানে হচ্ছে একটা অ্যাবনর্মাল কমিউনিকেশন বিটুইন দ্য জেনিটাল ট্র্যাক্ট এন্ড দ্য urinary tract which gives rise to dribbling of urine. And this may be acquired or congenital, and in Bangladesh it is mostly due to acquired case, that is obstetric case. এরপর তোমাকে কোশ্চেন করতে পারে যে হোয়াট আর দ্য টাইপস অফ ফিস্টুলা, তখন তুমি বলবে দেয়ার আর ইউজুয়ালি 3 টাইপস অফ ফিস্টুলা। সেটা হচ্ছে ভেস্কোভাজাইনাল ফিস্টুলা, ইউরেথ্রোভাজাইনাল ফিস্টুলা এবং ইউরেটেরোভাজাইনাল ফিস্টুলা। আর আরেকটা টাইপও তোমাকে তখন জিজ্ঞেস করতে পারে যে এনি আদার টাইপ অফ ফিস্টুলা ইউ নো, তখন তুমি বলবে ইয়েস দ্য ফিস্টুলা মে বি সিম্পল অর কমপ্লিকেটেড। তখন তোমাকে জিজ্ঞেস করবে যে হোয়াট ডু ইউ মিন বাই সিম্পল ফিস্টুলা অর কমপ্লিকেটেড ফিস্টুলা, তখন তুমি বলবে যে সিম্পল ফিস্টুলা মিন্স দ্যাট ফিস্টুলা's size is up to 3 centimeter and complicated means more than 3 centimeter. এবং কমপ্লিকেটেড ফিস্টুলাতে দেখা যাবে যে অ্যাসোসিয়েটেড তোমার কোমরবিডিটি থাকতে পারে, ম্যালিগনেন্সি থাকতে পারে, পেশেন্টের হিস্ট্রি অফ রেডিয়েশন থাকতে পারে, দেয়ার মে বি ডাবল ফিস্টুলা। হ্যাঁ, এগুলো হচ্ছে কমপ্লিকেটেড ফিস্টুলা। এবং লোকেশন একটা ইম্পর্টেন্ট জিনিস, যেমন ধরো হাই ভ্যাজাইনাল যদি থাকে সেটা কিন্তু ফিস্টুলা হবে, আর যদি মিড ভ্যাজাইনাল থাকে তাহলে সেটা কিন্তু কমপ্লিকেটেড ফিস্টুলা হবে। তাহলে এটা তোমাদের জিজ্ঞেস করার পরে তোমাকে এখন বলবে যে হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট 3 টাইপ অফ ফিস্টুলা, তখন তুমি বলবে যে আই ক্যান ডিফারেন্সিয়েট 3 টাইপ অফ ফিস্টুলা বাই হিস্ট্রি এন্ড এক্সামিনেশন ফাইন্ডিং এন্ড সাম ইনভেস্টিগেশন। তখন বলবে ফ্রম হিস্ট্রি হাউ ক্যান ইউ ডায়াগনোজ ডিফারেন্ট টাইপ অফ ফিস্টুলা, তখন তুমি বলবে যে ফ্রম হিস্ট্রি ইফ দেয়ার ইজ কন্টিনিউয়াস ড্রিবলিং অফ ইউরিন এন্ড পেশেন্ট হ্যাজ no urge, then most probably it is vescovaginal fistula. And যদি পেশেন্ট বলে যে there is continuous dribbling of urine but there is urge, then it may be ureterovaginal fistula. আর ureterovaginal fistulaতে একটা ব্যাপার হয় যে এটাতে কিন্তু continuous dribbling of urine with urge or without urge থাকতে পারে। with urge মানে তার urge থাকতে পারে if internal sphincter is intact. But if internal sphincter is damaged, in that case দেখা যাবে তার একদমই ভেসিকোভাজাইনাল ফিস্টুলার মতো সিম্পটম হবে, যে কন্টিনিউয়াস ড্রিবলিং অফ ইউরিন এবং দেয়ার ইজ নো আর্জ অফ মেচুরেশন। কাজে এভাবে তুমি হিস্ট্রি থেকে ডায়াগনোসিস করতে পারো। আর এক্সামিনেশন করলে তো তুমি অবশ্যই দেখতে পাবে যে ভেসিকোভাজাইনাল ফিস্টুলা যদি তুমি এটা জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়েও তুমি এক্সামিনেশন করতে পারো, অথবা উইদাউট জেনারেল অ্যানেস্থেসিয়া তুমি এক্সামিনেশন করতে পারো। এবং এখানে দেখা যাবে যে escape of urine through fistulous tract, এবং দেখা যাবে pinkish bladder mucosa may be seen through the fistulous tract if the fistula is big enough. এবং আমরা অলসো সাইডটাকেও ডিটারমাইন করতে পারি, যেমন এটা কি ব্লাডার বেজে আছে নাকি নেকে আছে অথবা লোয়ার পার্ট অফ দ্য ইউরেথ্রা আছে, কাজে লোকেশনটাও কিন্তু আমরা বুঝতে পারবো। এরপর হচ্ছে পালপেশন। পালপেশন করেও বোঝা যাবে যে এটার মার্জিন, তারপর কোনো স্কারিং আছে কিনা, এটার রিলেশন টু দ্য সার্ভিক্স, অথবা এটার মধ্যে কোনো বনি অ্যাটাচমেন্ট আছে কিনা। এবং মেটাল ক্যাথেটার আই উইল পাস থ্রু দ্য ইউরেথ্রা ইনটু দ্য ব্লাডার টু সি দ্য পেটেন্সি অফ দ্য ইউরেথ্রা। এবং লাস্ট অফ অল তোমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে আই ক্যান কনফার্ম বাই 3 কটন বল টেস্ট। কটন বল টেস্টের মাধ্যমে আমরা কিন্তু ফিস্টুলাটা কনফার্ম করে থাকি। এক্ষেত্রে 3 কটন বল ইউজড, পেশেন্ট ডরসাল পজিশনে থাকবে এবং স্পেকুলাম ইজ ইন্ট্রোডিউসড, এবং 3 কটন বল একটা থাকবে ইন্ট্রোয়াইটাসে, একটা হচ্ছে কি মিড পার্টে, মিডল পার্ট অফ দ্য ভ্যাজাইনা বা ইন্ট্রোয়াইটাসে, এবং আরেকটা দিব আমরা ভল্টে। তারপর পেশেন্টকে আমরা তোমার 10-15 মিনিট হাঁটতে বলবো। হাঁটার পরে তারপর পেশেন্ট আবার লাই ডাউন করবে, এবং লাই ডাউন করার পরে আমরা তখন ওই কটন বলগুলোকে এক্সামিনেশন করবো। আমরা যদি দেখি যে তোমার মিডল যে কটন বলটা আছে সেটা, তারপর আমরা কি করব, কটন বল দিয়ে আমরা তো ডাই টেস্ট করব, সরি ডাই কি করব, মিথিলিন ব্লু অথবা জেনসেন ভায়োলেট ডাইটা আমরা একটি রাবার ক্যাথেটারের মাধ্যমে ইউরেথ্রা দিয়ে ব্লাডারে পাস করব, এবং এই ডাই পাস করার পরে তাকে আমরা হাঁটতে বলবো। এবং হাঁটার পরে 10 মিনিট ধরো হাঁটলো, হাঁটার পরে তারপর পেশেন্ট আবার লাইট ডাউন করবে, তখন আমরা এই কটন বলগুলো যোগ করে দেখবো যে ডাই টেস্টের কি অবস্থা। আমরা যদি দেখি যে তোমার মিড পোর্শনে যে আমরা কটন বলটা দেখছিলাম সেটা সোকড হয়েছে মিথিলিন ব্লু ডাই দিয়ে, তাহলে এটা হচ্ছে কি
ভেসিকোভ্যাজাইনাল ফিস্টুলা। আর আমরা যদি দেখি যে লোয়েস্ট যে কটন বল আছে সেটা সোকড হয়েছে, তাহলে এটা অবশ্যই ইউরেথ্রোভ্যাজাইনাল ফিস্টুলা। আর যদি দেখি যে টু কটন বল মিডল এবং লোয়ার আনস্টেইনড উইথ ডাই অ্যান্ড দ্য আপার কটন বল যেটা আছে আপার মোস্ট সেটা সোকড অর ওয়েট হয়েছে, ওয়াটারি ইউরিনিফারাস স্মেল আসছে, ইউরিন দিয়ে সোকড হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে গিয়ে ইউরেটেরোভ্যাজাইনাল ফিস্টুলা। তাহলে আমরা কটন বল দিয়ে এভাবে কিন্তু ফিস্টুলা গুলো এক্সামিনেশন করে ডিফারেন্সিয়েশন করতে পারি। এরপরে তোমাকে আর যেটা কোশ্চেন করতে পারে সেটা হচ্ছে যে তুমি একটা ফিস্টুলা এর মধ্যে তোমাকে একটা কোশ্চেন করতে পারে যে ফিস্টুলার কারণ কারণ কি। আমাদের বাংলাদেশে আমরা কিন্তু বলেছি অবস্টেটিক্যাল কজ, কিন্তু ফিস্টুলার বিভিন্ন কারণ আছে। কনজেনিটাল হতে পারে, আর অ্যাকুয়ারটার মধ্যে বাংলাদেশে যেটা সবচেয়ে কমন সেটা হচ্ছে অবস্টেটিক্যাল কজ। তার মানে হচ্ছে ফলোইং অবস্ট্রাক্টেড লেবার, প্রলং লেবার এবং অবস্ট্রাক্টেড লেবারে যখন থাকে পেশেন্ট, অনেক সময় হোম ডেলিভারি হয়, আনট্রেন্ড ডাই, লং টাইম ডেলিভারি পেইন নিয়ে থাকে, তখন দেখা যায় যে তোমার ব্লাডারের যে পেজটা আছে সেটা কম্প্রেসড হয় ইন বিটুইন দ্য সিম্পাইসিস নিউক্লিয়াস অ্যান্ড ফিটাল হেড। ওটার মাঝখানে অনেকক্ষণ ধরে হেড যখন কম্প্রেস করতে থাকে তখন ব্লাডার পেজটা কম্প্রেসড হয়ে যায় ইন বিটুইন দ্য ফিটাল হেড অ্যান্ড দ্য সিম্পাইসিস নিউক্লিয়াস। এবং লং টাইম কম্প্রেশন হওয়ার জন্য সেখানে কি হয়, ইসকেমিক নেক্রোসিস হয়। এই নেক্রোসিস ফলোড বাই ইনফেকশন এন্ড দেয়ার ইজ স্লাফিং, এবং এই স্লাফিং এর কারণে তখন কি হয়, ফিস্টুলা ডেভেলপ করে। তো এটাতে দেখা যায় তোমার 3 থেকে 7 দিন লাগতে পারে এই ধরনের ফিস্টুলা ডেভেলপ করতে, মানে সঙ্গে সঙ্গে ফিস্টুলা হয় না, ইসকেমিক নেক্রোসিস ইনফেকশন হয়, স্লাফিং এর পরে এই ফিস্টুলাটা ডেভেলপ করে। সো তুমি বলবে যে ইট টেকস অ্যাবাউট 3 to 7 days to develop this type of fistula। আর কি কিভাবে হতে পারে, ফলোইং ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি সাচ এজ ডিস্ট্রাকটিভ অপারেশন, সাচ এজ ক্র্যানিওটমি অপারেশন, সেক্ষেত্রে ফরসেপের ক্ষেত্রে এটা হতে পারে, এন্ড ইন সাম অ্যাবডোমিনাল কেস অবস্টেটিক্যাল, যেমন তোমার প্রিভিয়াস টু সিজারিয়ান অথবা 3 সিজারিয়ান সিভিয়ার অ্যাডহেশন উইথ দ্য ব্লাডার, সেক্ষেত্রে ব্লাডার ইনজুরি হতে পারে। অনেক সময় রাপচার ইউটেরাস কেসে হিস্টেক্টমি করা হয়, অথবা প্লাসেন্টা এক্রিটা পার্ক্রিটা কেসে পেরিপার্টাম হিস্টেক্টমি করা হয়, সে সমস্ত ক্ষেত্রে কিন্তু ব্লাডারে ইনজুরি হয়ে ফিস্টুলা ডেভেলপ করতে পারে। এবং অবস্টেটিক্যাল সার্জিক্যাল যে ফিস্টুলা গুলো ডেভেলপ করে অপারেশনের সময়, সেগুলো কিন্তু ইমিডিয়েটলি অ্যাপিয়ার করে। আর অবস্ট্রাক্টেড লেবার যেটা বললাম সেটা কিন্তু 3 থেকে 7 দিন লাগে। আর অপারেটিভ কেসে যে ইনজুরি হয় সেটাতে ইমিডিয়েটলি দেখা যায় অপারেশনের পরপরই ড্রিবলিং অফ ব্লিডিং হচ্ছে। আর গাইনোকোলজিক্যাল কিছু অপারেশনেও হতে পারে গাইনোকোলজিক্যাল, যেমন সেই অপারেটিভ কেস, যেমন কেউ যদি অ্যাবডোমিনাল হিস্টেক্টমি করে কোনো ধরনের গাইনোকোলজিক্যাল কজের জন্য, সেটা হতে পারে ফাইব্রয়েড অথবা ওভারিয়ান টিউমার, যে কোনো কারণে, অথবা প্রোলাপস কেসেও যদি তোমার ভ্যাজাইনাল হিস্টেক্টমি করা হয়, অথবা নন ডিসেন্ট ভ্যাজাইনাল হিস্টেক্টমি, সেক্ষেত্রেও কিন্তু ব্লাডের ইনজুরি হয়ে ফিস্টুলা কিন্তু হতে পারে। আর আরেকটা আছে যে ট্রমেটিক কজ, যেমন হঠাৎ করে ফল অন এ শার্প পয়েন্টেড অবজেক্ট, হ্যাঁ, হঠাৎ করে পড়ে গেল রোগী কোনো শার্প পয়েন্টেড অবজেক্টে, সেটার জন্য ফিস্টুলা হতে পারে। ম্যালিগনেন্সি, যেমন সিএস সার্ভিক্স অথবা ব্লাডারের ক্যান্সার, সেক্ষেত্রে তোমার ফিস্টুলা ডেভেলপ করতে পারে। অথবা রেডিয়েশনের জন্য অনেক সময় ইসকেমিক নেক্রোসিস হয়। তারপর ইনফেকটিভ কেসে টিউবারকুলোসিস, লিম্ফোগ্রানুলোমা, এগুলো থেকেও ফিস্টুলা ডেভেলপ করতে পারে। কাজেই তোমার ফিস্টুলা লং কেস থাকলে হোয়াট আর দ্য ইটিওলজি অফ ফিস্টুলা, এটা তোমাকে দিতে পারে। কিন্তু তুমি কিন্তু সবার আগে অবস্ট্রাক্টেড লেবার বাংলাদেশের জন্য এই কজটা তোমাকে সবার আগে বলতে হবে। এখন তোমার ফিস্টুলা হয়ে গেল, তোমাকে বলবে যে there is a recent fistula develop after surgery, how will you manage recent fistula? তাহলে তুমি অ্যানসার এভাবে দিবা যে if I diagnosed this during operation, তুমি অপারেশন করছো during perioperative time or intraoperatively, if I notice that there is injury to the bladder or then I will repair it immediately। কারণ তুমি দেখতে পাচ্ছ যে তোমার ইনজুরি হয়েছে, তাহলে তুমি এটা ফেলে আসবে না, তাহলে আই উইল রিপেয়ার ইট ইমিডিয়েটলি, এটা বলবে। আর যদি তুমি এটাই হচ্ছে রিসেন্ট ফিস্টুলা। আর কোন কোন ক্ষেত্রে আমরা যদি দেখি যে পেশেন্ট ফিস্টুলা নিয়ে আমাদের কাছে এসছে, রিসেন্ট ফিস্টুলা ডেভেলপ করেছে, অপারেটিভ কেস না, এমনিতেই এসছে, সেক্ষেত্রে আমরা ক্যাথেটার দিতে পারি।
2 to 3 উইকস এর জন্য। অনেক সময় যদি খুব স্মল ফিস্টুলা থাকে সেটা কিন্তু হিলিং হয়ে ফিস্টুলা ক্লোজার হয়ে যেতে পারে। কাজে রিসেন্ট ফিস্টুলা থাকলে আমি রিপেয়ার করব যদি আমি অপারেটিভ ফিল্ডে থাকি, আর যদি এমনিতেই আসে অপারেশন ছাড়া সেক্ষেত্রে আমরা বলবো ক্যাথেটারাইজেশন করব এবং সাথে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দিব টু কন্ট্রোল ইনফেকশন। হ্যাঁ, ইনফেকশন যেন না হয় সে কারণে। এখন তোমাকে বলবে যে ফিস্টুলা রিপেয়ার করার ক্ষেত্রে তোমার কি কমপ্লিকেশন হতে পারে। ফিস্টুলা রিপেয়ার ক্ষেত্রে আমার দেখা যায় যে ইনজুরি হতে পারে। ফিস্টুলাটা হচ্ছে একটু ব্যাকওয়ার্ড জায়গায় থাকে, কাজে এটার জন্য দেখা যায় দেয়ার ইজ নিউ ফিস্টুলা ফর্মেশন। অন্য জায়গায় আমি ইনজুরি করে ফিস্টুলা করে ফেলেছি। নিউ ফিস্টুলা হতে পারে, ইনজুরির জন্য হেমাটোমা, হেমোরেজ হতে পারে, ইনফেকশন হতে পারে এবং অনেক সময় ব্লকেজ অফ দ্য এগুলো হতে পারে। আর যদি বলে যে পোস্ট অপারেটিভ কি কমপ্লিকেশন হতে পারে ফিস্টুলা অপারেশনের পরে, সেক্ষেত্রে তুমি বলতে পারো সিস্টাইটিস ডেভেলপ করতে পারে, ক্যাথেটার ব্লক হয়ে যেতে পারে, আর তোমার উন্ডে ইনফেকশন হয়ে যেতে পারে। ইনফেকশন হয়ে দেখা গেল ফেলিউর অফ ফিস্টুলা রিপেয়ার অপারেশন, আবারও ড্রিবলিং শুরু হতে পারে। এগুলো হচ্ছে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন। এখন তোমাকে জিজ্ঞেস করবে যে হোয়াট আর দ্য টাইপ অফ ফিস্টুলা রিপেয়ার অপারেশন, কি কি টাইপ হতে পারে। তোমাদের এমবিবিএস লেভেলে তোমাদের এটা সবার আগে বলতে হবে যে আমার লোকাল রিপেয়ার করতে হবে ফ্ল্যাপ স্প্লিটিং মেথডের মাধ্যমে। এটা হচ্ছে ভ্যাজাইনাল রুটে করা হয়। তখন আরেকটা তোমরা বলতে পারো যে গ্রাফটের মাধ্যমে করতে পারি কিনা। হ্যাঁ, আমরা গ্রাফট নিতে পারি। অনেক সময় খুব বড় ফিস্টুলা থাকে সেটা দেখা যায় যে তুমি স্টিচ দিয়ে ক্লোজ করতে পারো না, সেক্ষেত্রে আমাদের গ্রাফট ইউজ করতে হয়। তখন বলে যে গ্রাফট ইউজ করলে কোত্থেকে গ্রাফট ইউজ করা হয়, সেক্ষেত্রে ওমেন্টাল গ্রাফট ইউজ করতে পারি আমরা, অথবা তোমার ভালভাল ফ্যাট প্যাড। হ্যাঁ, ভালভাল ফ্যাট প্যাড আমরা ইউজ করতে পারি গ্রাফট হিসেবে। ফিস্টুলাকে অ্যাবডোমিনাল রুটে রিপেয়ার করা যায় কিনা, তখন হ্যাঁ, ফিস্টুলা অ্যাবডোমিনাল রুটেও রিপেয়ার করা যায়। আরেকটা হচ্ছে তখন কোশ্চেন আরো আসতে পারে যে ভিভিএফ এর সাথে আর কি কি অ্যাসোসিয়েটেড প্রবলেম থাকতে পারে, অ্যাসোসিয়েটেড আরো কিছু ক্লিনিক্যাল কন্ডিশন। তখন তুমি বলবে যে ভিভিএফ এর সাথে যেমন পেশেন্ট অবস্ট্রাকটেড লেবারের কারণে ভিভিএফ ডেভেলপ করেছে, এই ধরনের পেশেন্টে দেখা যায় পেরিনিয়াল টিয়ার থাকতে পারে, ল্যাক্স পেরিনিয়াম থাকতে পারে এবং অনেক ক্ষেত্রে ডাবল ফিস্টুলা থাকতে পারে, রেক্টোভ্যাজানাল ফিস্টুলা সহ আসতে পারে। তারপর পেশেন্টের অনেক সময় অবস্ট্রাকটিভ পালসি থাকে, ফুড ড্রপ থাকে, নার্ভে পালসি হয়ে গেছে এমনও থাকতে পারে। তারপর পেশেন্টের অনেক সময় ফিস্টুলার কারণে যেহেতু কন্টিনিউয়াস তার ইউরিন ড্রিবলিং হচ্ছে, হাইপোথ্যালামাস থেকে স্টিমুলেশন বন্ধ হয়ে সেকেন্ডারি অ্যামিনুরিয়া থাকতে পারে। কাজে অ্যাসোসিয়েটেড ক্লিনিক্যাল কন্ডিশন বললে তোমরা এই 3-4টা কন্ডিশন বলবে। আর এরপর হচ্ছে বলবে যে ডেলিভারিতে যে ফিস্টুলাটা ডেভেলপ করেছে, তোমার অবস্ট্রাকটেড লেবারে পরে যদি ফিস্টুলা ডেভেলপ করে তাহলে তুমি এটা কখন রিপেয়ার করবে, আইডিয়াল টাইম কখন। তখন বলবে যে আইডিয়াল টাইম অ্যাকচুয়ালি 3 to 6 মান্থ লেটার। তখন বলবে 3 থেকে 6 মাস পরে তুমি কেন যে অবস্ট্রাকটেড লেবারে পরে যে ফিস্টুলাটা ডেভেলপ করলো কেন এত সময় নিচ্ছ কেন, ওয়াই। তখন তুমি বলবে যে এটা আমি নিচ্ছি কারণ ইমপ্রুভমেন্ট অফ দ্য জেনারেল কন্ডিশন, তারপর লোকাল টিস্যু রিঅ্যাকশন টু সাবসাইড and also tissue are free from infection at that time. তাহলে 3টা কথা বলবে যে জেনারেল কন্ডিশন ইমপ্রুভ করা, লোকাল যে টিস্যু রিঅ্যাকশন হয় ফিস্টুলার চারপাশে সেই রিঅ্যাকশন গুলো সাবসাইড করে এবং কোনো ইনফেকশন থাকে সেটাকে কন্ট্রোল করে তারপর আমি ফিস্টুলা রিপেয়ার করি। তো ইট নিডস 3 to 6 মান্থ টাইম। অনেক সময় অনেকে 1.5 মাস পরে বলে থাকে, তো 3 মান্থটাই হচ্ছে আইডিয়াল। 3 মান্থ পরে করবে এইভাবে দেওয়া যাবে। তারপর বলবে যে অপারেশনের সময় আমাদের ভিভিএফ রিপেয়ারের ক্ষেত্রে কি কি ফ্যাক্টর অ্যাসেস করা উচিত। কি কি ফ্যাক্টর অ্যাসেস করা উচিত, তাহলে তুমি বলবে যে নাম্বার অফ ফিস্টুলা, সাইজ, তারপর হচ্ছে সাইজ মানে বড় না ছোট সেটা, তারপর হচ্ছে তার মোবিলিটি, associated healthy tissue, scar tissue around the margin and its proximity to the cervix, or whether there is any close proximity to the bony bones or bony attachment, whether there is any other fistula, মানে ডাবল ফিস্টুলা আছে কিনা, ইউটেরোভাজাইনাল ফিস্টুলা অথবা রেক্টোভাজাইনাল ফিস্টুলা আছে কিনা সেগুলো দেখবো। তারপর ইন্টারকারেন্ট কোনো ইনফেকশন থাকতে পারে, ইউটিআই থাকতে পারে। এই কন্ডিশন গুলো কিন্তু ফিস্টুলা রিপেয়ার অপারেশনের সাকসেসের উপরে ডিপেন্ড করে, কাজে আমরা এই কন্ডিশন গুলো দেখে নিই। এখন তোমাকে বললো যে তোমার ফিস্টুলা রিপেয়ার করেছো, রিপেয়ার করার পরে ফেইল হলো, তখন তুমি ফেইল হলো সেক্ষেত্রে অ্যান্সার দিবে যে ম্যাডাম ফিস্টুলা রিপেয়ার অপারেশনে ফেইল হলে আমি আবারও আফটার 3 মান্থ এগেন আই উইল ট্রাই ফর লোকাল রিপেয়ার। তখন বলবে হাউ মেনি টাইমস ইউ উইল ট্রাই,
এটার অ্যান্সার হচ্ছে যে তুমি বলবে যে আই উইল ট্রাই অ্যাজ মাচ টাইম অ্যাজ মাচ হেলদি টিস্যু রিমেইনস অ্যারাউন্ড দ্য ফিস্টুলাস মার্জিন। তার মানে হচ্ছে মার্জিনের চারপাশে যতক্ষণ হেলদি টিস্যু থাকবে, অ্যাডিকুয়েট স্কারিং থাকবে না, অ্যাডহেশন থাকবে না, আমি কিন্তু ট্রাই করতেই থাকবো। এবং এটাও আমি বলবো যে ফার্স্ট অ্যাটেম্পটে ইফ আই ফেড, সেকেন্ড টাইম দেয়ার ইজ success rate is more, because in the first time when I repaired the fistula, if though it is failed, the size of the fistula becomes small. কারণ আমি রিপেয়ার করেছি, এটা স্মল হয়ে গেছে। So in the second attempt, as the fistula size is much small, so success rate is more. So আমি কিন্তু ট্রাই করতেই থাকি যতক্ষণ পর্যন্ত না চারপাশে হেলদি টিস্যু থাকে, ততক্ষণ পর্যন্ত আমি ট্রাই করব। এরপরে তোমাকে আরেকটা কঠিন যদিও সেটা বলতে পারে যে অনেক সময় ফিস্টুলা অপারেশন ফেল হয়, সেক্ষেত্রে তুমি তোমার কোনো অপশন আছে? তুমি সেক্ষেত্রে বলতে পারো যে হ্যাঁ, আমি তখন ইউরিনারি ডাইভার্সন করবো, ইউরেটারটাকে ডাইভার্ট করে আমি কোনো জিআই ট্র্যাকের সাথে তাকে কমিউনিকেট করে দেবো। এটাকে বলা হয় ইউরিনারি ডাইভার্সন অপারেশন। যেমন আমি আইডিয়াল কন্ডুইট করতে পারি, তোমাদের ক্ষেত্রে এতটুকু জানলেই হবে, আইডিয়াল কন্ডুইট আমরা করতে পারি। এরপর তোমার আরেকটা কমন কোশ্চেন তোমাদের এমবিবিএস লেভেলে জিজ্ঞেস করতে পারে, সেটা হচ্ছে যে হাউ টু রিডিউস দ্য ইনসিডেন্স অফ দ্য ভিভিএফ, কিভাবে আমরা ভিভিএফটা কমাতে পারি। তাহলে ডেভেলপিং কান্ট্রিতে ভিভিএফ এর চান্স ইজ মোর, সো উই ক্যান টেক সাম মেজার্স টু রিডিউস দ্য ইনসিডেন্স অফ ভিভিএফ। ভিভিএফ এর জন্য সেখানে বলতে হবে যে মেটিকুলাস অ্যান্টিনেটাল কেয়ার, সো দ্যাট উই ক্যান ফাইন্ড আউট দ্য হাই রিস্ক মাদার। হাই রিস্ক মাদার মানে হচ্ছে যারা শর্ট স্টেচের, short stature mother, big baby, likely to develop obstructed labor, so that they should deliver by cesarean or mandatory hospital delivery. এবং হসপিটাল ডেলিভারিতেও আমাদের বলতে হবে যে we should closely monitor the progress of the delivery and identify at the earliest the prolonged labor or onset of obstructed labor by maintaining the partograph. পার্টোগ্রাফের মাধ্যমে আমরা প্রলং লেবার অথবা অবস্ট্রাকশনের দিকে যাচ্ছি কিনা সেটা আমরা বুঝতে পারবো। এবং আমাদেরকে ডেলিভারির ফরসেপ ডেলিভারি অথবা ইনস্ট্রুমেন্টাল ডেলিভারিতে বেটার স্কিল অথবা এক্সপার্টাইজ শুড বি মেইনটেইনড, বেটার স্কিল শুড বি নিডেড, and also during performation of complicated surgery, peripartum hysterectomy, proper skill and training should be required. এভাবে আমরা বলবো। আর যদি কোনো একটি দেখি যে আমরা বাইরে থেকে এসেছি obstructed labor, then in that case we should give catheterization for 2 to 3 weeks, so that if there is any chance of development of fistula by ischemic necrosis, then bladder will get rest and we can prevent fistula formation. কাজে বাইরে থেকে obstructed labor নিয়ে আসলেও সেক্ষেত্রে আমরা ক্যাথেটার করে দেবো। এটাও হচ্ছে এভাবে আমরা কিন্তু প্রিভেন্ট করতে পারি। এছাড়া আমাদেরকে অবশ্যই গাইনোকোলজিক্যাল অপারেশন গুলোতে এক্সপার্টাইজ গ্রো করতে হবে এবং কমিউনিটি অ্যাওয়ারনেস গ্রো করতে হবে যে পেশেন্ট শুড বি সেন্ট টু দ্য প্রপার ফ্যাসিলিটি কেয়ার ফর ডেলিভারি অর এনি টাইপ অফ সার্জিক্যাল ট্রিটমেন্ট। তাহলে এভাবে আমরা কিন্তু ফিস্টুলার ইনসিডেন্সটাকে কমাতে পারবো। আর তোমাদের আরো বেশি কোশ্চেন জিজ্ঞেস করলে এটা করতে পারে যে ফিস্টুলা অপারেশনের পরে তো আমরা ক্যাথেটার দিই, এই ক্যাথেটারের টেক কেয়ারের ব্যাপারে কিছু প্রসিডিউর আমরা মেনটেন করি। কি কি প্রসিডিউর? যেমন আমরা বলবো যে ক্যাথেটারে যাতে টু অ্যাভয়েড পুলিং এন্ড দ্য ট্র্যাকশন অন দ্য ক্যাথেটার, ক্যাথেটারের মধ্যে যাতে কোনো ধরনের পুলিং অথবা ট্র্যাকশন না হয়, সেজন্য ক্যাথেটার শুড বি অ্যাটাচড টু দ্য থাই। থাইয়ের মধ্যে আমরা অনেক সময় তাকে আটকে দিই লেগের সাথে, তো কিঙ্কিংটাকে প্রিভেন্ট করি, পুলিং এবং স্ট্রেচিং যাতে না হয় সেটাকে আমরা টেক কেয়ার করি। এবং ইউ শুড অ্যাভয়েড ফিলিং অফ দ্য ইউরোব্যাগ উইথ এয়ার, যাতে এয়ার জমা না হয়। এয়ার জমা হলে কিন্তু ইউরিনারি ড্রেনেজটা ঠিক মতো হয় না, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এয়ারটাকে রিমুভ করতে হবে বাই প্রেসিং দ্য ব্যাগ, ব্যাগটাকে প্রেস করে এয়ারটাকে রিমুভ করে দিতে হবে। এবং when we change the ইউরো ব্যাগ, ইউরিনারি ব্যাগটাকে আমরা যখন চেঞ্জ করবো, we should maintain proper cleanliness, মানে হ্যান্ড ওয়াশ করে নিতে হবে এবং আমাদেরকে কিন্তু অ্যাসিড সিস্টেম মেনটেন করতে হবে। আর ইনফেকশন যাতে প্রিভেন্ট হয় সেজন্য আমাদেরকে অবশ্যই তোমার অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে। এগুলো হচ্ছে মেইনটেনেন্স।
আর আরেকটা বলতে পারে যে পেশেন্টের অপারেশনের সময় কোন জিনিসগুলো খুব দরকার, হোয়াট প্রিন্সিপাল ইউ শুড মেনটেন ডিউরিং লোকাল রিপেয়ার অফ ভিবিএ। ভিবিএ প্রিপেয়ারের ক্ষেত্রে বেশ কিছু অপারেশনের সময় আমাদের প্রিরিকুইজিট থাকে, যেমন পারফেক্ট অ্যাসেপসি, হ্যাঁ, পারফেক্ট অ্যাসেপসি শুড বি মেনটেন, এবং আমাদের গুড এক্সপোজার দরকার। এক্সপোজার ভালো না হলে অপারেশনটা হয় না। উই নিড গুড অ্যাসিস্ট্যান্স এবং গুড লাইট এবং এক্সিশন অফ দ্য স্কার টিস্যু অ্যারাউন্ড দ্য মার্জিন এবং মোবিলাইজেশন অফ দ্য ব্লাডার ওয়াল। আর সুচার অবশ্যই মাস্ট বি উইদাউট টেনশন। তাহলে এই প্রোটোকল গুলো আমাদের মেনটেন করতে হবে। বলতে পারে যে অপারেশনের সময় তোমার কি কি জিনিস খেয়াল রাখতে হবে, তখন তুমি এই পয়েন্ট গুলো করবে যে অ্যাসেপসিস মেনটেন করা, গুড লাইট, গুড এক্সপোজার, তারপর হচ্ছে তোমার এক্সিশন অফ দ্য স্কার টিস্যু and the mobilization of the bladder wall, and the suture must be given without any tension. এখন আরেকটা বলতে পারে যে অপারেশনের সময় তোমার কি কমপ্লিকেশন হতে পারে। অপারেশনের সময় আমরা ইনজুরি করতে পারি, হেমাটোমা ফর্মেশন হতে পারে এবং ফেইলড রিপেয়ার হতে পারে। সেটা লাস্টলি তোমাকে জিজ্ঞেস করতে পারে যে ভিবিএ রিপেয়ার করার পরে পেশেন্টটাকে যখন তুমি ডিসচার্জ দেবে তখন তুমি কি কি অ্যাডভাইস দিবে তাকে। তখন তুমি বলবে যে আমি তাকে ফলো আপে আসতে বলবো, ফলো আপে আসতে বলবো আফটার 6 উইক। তাকে 1.5 মাস পরে আমি ফলো আপে আসতে বলবো, এবং শুড বি অ্যাডভাইস টু অ্যাভয়েড ইন্টারকোর্স ফর 3 মান্থ। 3 মান্থ সে ইন্টারকোর্স অ্যাভয়েড করবে। আর এরপর হচ্ছে টু ডিফার প্রেগনেন্সি ফর 1 ইয়ার। 1 ইয়ার সে প্রেগনেন্সি নিবে না। আর তারপর হচ্ছে অ্যান্টিনেটাল চেকআপ। যদি সে প্রেগনেন্ট হয় 1 ইয়ার পর, অ্যান্টিনেটাল চেকআপ ইজ ম্যান্ডেটরি and she should be delivered in hospital, mandatory hospital delivery, and delivery should be done by cesarean section, normal delivery তার ক্ষেত্রে ট্রাই করবে। কাজে ডিসচার্জের ক্ষেত্রে এই 4টা পয়েন্ট তোমাদের করতে হবে যে follow up visit after 6 weeks, should be advised to avoid intercourse for 3 months, should defer pregnancy for 1 year, and if pregnant then meticulous antenatal checkup, and delivery should be done at hospital by cesarean section. তাহলে আমার মনে হয় ফিস্টুলা নিয়ে তোমাদের এতটুকু এমবিবিএস লেভেলে এতটুকু জানলেই চলবে। ওকে, এরপরে আমরা যেই লং কেসটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে প্রোলাপস। তাহলে চলো আমরা প্রোলাপস হিস্ট্রিটা আগে বলি। ওকে, প্রোলাপসের ক্ষেত্রে তাহলে তোমরা পার্টিকুলার যেটা বলবে সেটার মধ্যে ওইভাবেই বলতে হবে যে পার্টিকুলার্স অফ দ্য পেশেন্ট, নেম, এজ তো মেনোপজাল থাকে অনেক ক্ষেত্রে, এবং পেশেন্টের রিলিজন, অকুপেশন, হাজবেন্ডস নেম, অ্যাড্রেস, ডেট অফ অ্যাডমিশন অ্যান্ড ডেট অফ এক্সামিনেশন। অ্যাজ ইউজুয়াল এগুলো বলার পরে তারপরে হচ্ছে তোমার প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে চিফ কমপ্লেন্স। তোমার প্রোলাপসের ক্ষেত্রে চিফ কমপ্লেন্সটা কেমন থাকে, যেটা হবে সেটা হচ্ছে যে বলে যে সামথিং কামিং ডাউন পার দ্য টাইম ফর 2 ইয়ার্স হতে পারে। সাথে হচ্ছে ফ্রিকোয়েন্সি, ডিফিকাল্টি অ্যান্ড ইনকমপ্লিট বয়ডিং ফর 6 মান্থ, ডিউরেশনটা কম বলতে পারে। ডিফিকাল্টি ইন ডিফিকেশন, এটা একটা কমপ্লেন থাকতে পারে 1 ইয়ারের জন্য, এবং সাথে ব্যাকএক এবং ভ্যাজাইনাল ডিসচার্জ। চিফ কমপ্লেন্সে এই কমপ্লেন গুলো আসতে পারে। তাহলে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে কি বলবে? হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে একইভাবে according to the statement of the patient, she noticed that there's something coming down per vagina, which occurs for last 10 years, but it is gradually revealed more for the last 2 years. And there is also difficulty in emptying the bladder, and also she developed frequency of micturition, and also she complains of difficulty in defecation and also backache for 3 months. Patient is hypertensive or diabetic, এভাবে বলতে পারো। তারপর হচ্ছে হিস্ট্রি অফ পাস্ট ইলনেস, এখানে থাকতে পারে যে she had a chronic cough for last 2 months, এরকম বলতে পারো যে তার chronic cough অথবা respiratory problem ছিল। Family history nothing significant. Drug history, she takes anti-diabetic and antihypertensive for her
illness for her hypertension and diabetes. এরপর হচ্ছে menstrual history. Menstrual history তে menopausal for এরকম হতে পারে যে menopausal for 10 years 5 years যেটাই হোক না কেন তোমাকে menopausal যে সেটা তোমাকে বলতে হবে। এরপরে হচ্ছে obstetrical history. Obstetrical history তে married for অনেক সময় দেখা যায় যে married for 26 years এটা বলতে পারো। তারপর প্যারা ওদের অনেক বাচ্চা থাকে বলতে পারে যে প্যারা 8 -2 + 0 মানে 8 living child, ওটার মধ্যে 2 are dead at their childhood and is a plus child অনেক সময় 20 years, তার ছোট সন্তানের বয়সী 20 years এরকম হতে পারে। ফিজিক্যাল এক্সামিনেশন, জেনারেল এক্সামিনেশনে অনেক সময় ইল নাউরিস্ট থাকতে পারে, ক্যাটেটিক থাকতে পারে, পেশেন্ট অ্যানিমিক নাও থাকতে পারে, আর পালস, ব্লাড প্রেশার এগুলো অ্যাজ ইউজুয়াল তোমরা বলতে থাইরয়েড গ্ল্যান্ড এই ফাইন্ডিং গুলো। অ্যাবডোমিনাল এক্সামিনেশনে স্কার টিস্যু থাকতেও পারে, বেশিরভাগ ক্ষেত্রে অ্যাবডোমিনাল এক্সামিনেশন নরমাল, আর প্রোলাপস অপারেশনের ক্ষেত্রেও ভ্যাজানাল এক্সামিনেশনটা ইম্পর্টেন্ট। প্রোলাপসের ভ্যাজানাল এক্সামিনেশনে ইন্সপেকশন ভেরি ইম্পর্টেন্ট। সেখানে তোমাকে বলতে হয় পিভি এক্সামিনেশন এমবিবিএস লেভেলে আসলে করতে হয় না, তো ইন্সপেকশনটা খুব ধরতে পারে, ইন্সপেকশন করে প্রোলাপস ম্যাচটা দেখা যায় যে তোমাদের ইন্সপেকশন ধরতে পারে। সেক্ষেত্রে তোমরা বলবে যে mass is protruding outside the introitus, the leading case of which is external off, and there is a bulging in the upper and anterior part of the mass, and through which cough impulse is transmitted. There is also is bulging seen in the posterior part also. So on palpation, palpation তোমরা বলতে পারো যে at the introitus cervix is flat in between the anterior and the posterior vaginal wall, and bimanual examination after reposition, এগুলো তোমাদের ধরবে না কিন্তু তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে bimanual পেলে তখন বলতে পারো যে on bimanual after reposition of the prolapsed mass I found that uterus is atrophied, retroverted and fornix is shallow, এরকম করে ফাইন্ডিং বলতে পারো। And rectal examination, there is hooking of the index finger in the prolapsed mass in the mass, তাহলে সেটা হচ্ছে যে সাজেস্টিভ অফ রেক্টাস। তাহলে তোমার ডায়াগনোসিসটা কি হবে? ডায়াগনোসিস বলবে যে it is a case of second degree uterine prolapse with cystocele rectocy. এখন তোমার ইনভেস্টিগেশন বলতে হবে যে I will do routine investigation pre-operatively to make the patient fit for surgery. আমি সার্জারি করার জন্য যে ইনভেস্টিগেশন গুলো দরকার সেগুলো করবো। তাহলে বলবে what are the investigation? ইনভেস্টিগেশন যদি জিজ্ঞেস করে তাহলে আমি বলবো যে ব্লাড গ্রুপিং, কমপ্লিট ব্লাড কাউন্ট করবো, ব্লাড সুগার দেখার জন্য ফাস্টিং টু আর আফটার ব্রেকফাস্ট করবো, ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করবো, সেরাম ক্রিয়েটিনিন করবো, আলট্রাসোনোগ্রাফি করবো, হোল অ্যাবডোমেন, চেস্ট এক্সরে, ইসিজি। হাইপারটেনসিভ পেশেন্ট অনেক সময় প্রেশার আনকন্ট্রোল থাকতে পারে, সেক্ষেত্রে আমরা ইকো করবো। এগুলোই হচ্ছে তোমার ইনভেস্টিগেশন। আর তারপর হচ্ছে সেলেন ফিচার। সেলেন ফিচার তো ওইভাবে আমরা বলবো যে মিসেস রহিমা is 65 years, the mother of 6 child, menopausal for 10 years, hailing from Kearneyganj, housewife of or widow of a low socioeconomic condition, got herself admitted into this hospital with the complaints of something coming down for vagina for 2 years, and which was more aggravated after her menopause, and she also complains of difficulty in maturation, and she also developed constipation, that is difficult in defecation. She is hypertensive and diabetic, and on examination she is malnourished, slight anemia, and on bar vaginal examination a mass is coming through the introitus, the leading part of which is external os, and there is a bulging in the upper part of the anterior upper part of the mass, through which cough impulse is transmitted, and there is also a bulging in the posterior vaginal wall. So from history and clinical examination, my diagnosis is this is a case of second degree uterovaginal prolapse with cystocele rectocy. তোমাদের জন্য এক্সামিনেশন ফাইন্ডিংটা অনেক কঠিন করে বলা যাবে না, ঠিক এভাবে করতে হবে। তবে অনেক সময় মুখে ধরতে পারে যে এক্সামিনেশন করে সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি কিভাবে বুঝবে, এটা মুখে তোমাদেরকে ধরবে। সো এটা আমি পরে বলছি।
তাহলে সেলিং ফিচারটা এভাবে বলার পরে তোমাকে বলবে যে হোয়াট ইজ দ্যাট নাও, হাউ উইল ইউ ট্রিট দিস কেস অ্যাজ দ্য পেশেন্ট ইজ অ্যাডমিট। তখন অনেক ক্ষেত্রে আমাদের পেশেন্টের কিন্তু ডিকুবিটাস আলসার থাকে, প্রোলাপস অনেক সময় আলসার থাকতে পারে। সেক্ষেত্রে তুমি বলবে যে I will give daily vaginal path for correction of a decubitus ulcer and I will ready the patient for vaginal hysterectomy with pelvic floor repair. What are the type of genital prolapse? তখন বলবে যে genital prolapse is of two types, একটা হচ্ছে uterine prolapse আর একটা হচ্ছে vaginal prolapse. Uterine prolapse যেটা সেখানে তোমার বলা উচিত যে uterine prolapse is always associated with vaginal prolapse. হ্যাঁ, ইউটেরাস যদি prolapse এর সাথে vagina অবশ্যই আছে, কিন্তু vaginal prolapse may be isolated. Without uterine prolapse, it can occur. If anterior vaginal wall is involved, then it is called cystocele. কারণ anterior vaginal wall যখন prolapse হয় তখন bladder সহ prolapse হয়, তখন এটাকে বলা হয় cystocele. And if there is prolapse of the posterior vaginal wall, তখন আমরা সেটাকে বলি rectocele. তাহলে সিস্টোসিল আর হচ্ছে রেক্টোসিল, ভ্যাজিনাল ওয়ালে প্রোলাপস থাকতে পারে, ইউটেরাইন প্রোলাপস ছাড়া। এরপর তোমাকে আর কি হতে পারে, যেমন ভ্যাজিনাল ওয়ালে যদি আপার পার্টে প্রোলাপস থাকে তখন তোমাকে সিস্টোসিল যে বললাম তখন বলতে পারে যে সিস্টোসিলের কারণ কি, কোনটাতে উইকনেস হয়, কোন সাপোর্টিভ উইকনেস হয়, তখন বলতে পারো যে উইকনেস অফ দ্য পিভো সার্ভিক্যাল পাশের জন্য তোমার সিস্টোসিলটা হতে পারে। আর বলতে পারে যে ইউরেথ্রোসিলটা কেন হয়, তখন তুমি এটা বলতে পারো যে ড্যামেজ অফ দ্য ট্রায়াঙ্গুলার লিগামেন্ট যদি হয় তাহলে ইউরেথ্রা অনেক সময় ব্যাকওয়ার্ডের দিকে ডিসপ্লেস করে ডাউনওয়ার্ডের দিকে, সে কারণে ইউরেথ্রোসিল হয়। আর পোস্টেরিয়র ওয়ালে প্রোলাপস হলে কি কি হবে, পোস্টেরিয়র ওয়ালে যেমন ধরো যে অনেক সময় আপার পার্ট অফ দ্য পোস্টেরিয়র ভ্যাজিনাল ওয়াল যখন ডিসেন্ড করে তখন কিন্তু তোমার অ্যালং উইথ পাউচ অফ দ্য ডগলাস প্রোলাপস করে, এবং পাউচ অফ ডগলাস দিয়ে হার্নিয়েশন হয় কি ওমেন্টাম অথবা গাট, তখন এটাকে বলা হয় এন্ট্রোসিল। আর যদি মিডল অথবা লোয়ার পার্টে তোমার প্রোলাপস হয় তখন সেটাতে আমরা কি বলি রেক্টোসিল, তাহলে আপার পার্টে এন্ট্রোসিল বলা হয়। এবং অনেক সময় দেখা যায় there is a sulcus or group in between the upper and the lower bulging, এবং আপার বালজিংটাকে আমরা বলছি এন্ট্রোসিল, লোয়ার বালজিংটাকে বলছি রেক্টোসিল। এবং এটা বলতে পারে how will you differentiate enterosil and rectosil, তখন তুমি বলবে যে আমি এটাকে হুকিং টেস্ট দিয়ে ডিফারেন্সিয়েট করতে পারি। পার রেক্টাল আমি যদি ইন্ডেক্স ফিঙ্গার ইন্ট্রোডিউস করি তাহলে দেখা যাবে যে the finger cannot be reached above the prolapsed mass. আমরা যদি prolapsed mass যেটা উপরে আছে সেখানে ফিঙ্গারটাকে রিচ করতে না পারি তাহলে সেটা হচ্ছে ইন্ট্রোসিল। আর যদি আমরা ফিঙ্গারটাকে উপরে নিচের ম্যাসে ইন্ট্রোডিউস করতে পারি সেটা হচ্ছে রেক্টোসিল। এখন তোমার আরেকটা কোশ্চেন করতে পারে যে লোয়েস্ট পার্ট অফ দ্য পোস্টেরিয়র ভ্যাজিনাল ওয়াল যদি তোমার প্রোলাপস হয় সেটাকে আমরা কি বলি, লোয়েস্ট পার্ট, সেটাকে আমরা ল্যাক্স পেরিনিয়াম বলি। এবং ল্যাক্স পেরিনিয়াম কেন হয়, ল্যাক্স পেরিনিয়ামটা হয় পেরিনিয়াল বডির ইনজুরি টু দ্য পেরিনিয়াল বডি। এরপর তোমাদের আরেকটা কথা বলবে যে এই লেডির ক্ষেত্রে তোমার যে প্রোলাপস হয়েছে তাহলে প্রোলাপসের ক্ষেত্রে কি কি ফ্যাক্টর কাজ করে, প্রোলাপসের জন্য কি কি ফ্যাক্টর দায়ী, এই কোশ্চেনটা তোমাদের পারে। তখন তোমরা বলবে there are some predisposing factor and there are some educating factor. প্রিডিসপোজিং ফ্যাক্টর যেমন এই মহিলার কিন্তু 8টা বাচ্চা ছিল, সবই হোম ডেলিভারি ছিল, কাজে তোমরা এখানে বলতে পারো যে ভ্যাজিনাল ডেলিভারি উইথ কনসিকুয়েন্ট ইনজুরি টু দ্য সাপোর্টিং স্ট্রাকচার। তখন এটা কিভাবে হয়, তখন তুমি বলবে যে ওভার স্ট্রেচিং অফ দ্য ম্যাকেন্ড্রাস লিগামেন্ট এন্ড ইন্ট্রোস্যাক্রাল লিগামেন্ট। প্রিম্যাচিউর বিয়ার ডাউন ফোর্টের জন্য এটা হতে পারে, প্রিম্যাচিউর বিয়ার ডাউন ফোর্ট ইভেন বিফোর দ্য ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিস, ওই সময় এই ম্যাকেন্ড্রাস লিগামেন্টটা স্ট্রেচিং হতে পারে, ইন্ট্রোস্যাক্রাল লিগামেন্টটা স্ট্রেচিং হতে পারে। or if there is a forceful forceps delivery যদি করা হয় with excessive traction। তারপর হচ্ছে তোমার যদি ফান্ডাল প্রেসার দেওয়া হয় in an attempt to deliver the placenta, ফান্ডাসে অনেক ফোর্সফুল প্রেসার দেওয়া হচ্ছে প্লাসেন্টা ডেলিভারি করার জন্য অথবা প্রেসিপিটেড লেবার, or in case of prolonged labor। এই সমস্ত ক্ষেত্রে দেখা যাবে যে এই যে সাপোর্ট গুলো আছে ম্যাকেন্ড্রাস লিগামেন্ট, ইন্ট্রোস্যাক্রাল লিগামেন্ট, এগুলো স্ট্রেচিং হয় এবং ইনজুরি হয়। এছাড়া আরো কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে, যেমন সাব ইনভুলেশন হয় ইউটেরাসে, যদি দেখা যায় যে টু ফ্রিকুয়েন্ট চাইল্ড বার্থ হয় এবং there is no birth spacing and the patient
didn't get any time to take rest because frequent childbirth হচ্ছে এবং early resumption of physical activity. Patient doesn't get any rest. সেক্ষেত্রেও কিন্তু এরকম হতে পারে এবং পেশেন্টের রিপিটেড চাইল্ডবার্থ হচ্ছে, এগুলোই হচ্ছে প্রিডিসপোজিং ফ্যাক্টর। আর এগ্রিভেটিং ফ্যাক্টর কিছু কাজ করে, যেমন মেনোপোজাল লেডি, মেনোপোজ যদি হয় তাহলে ইস্ট্রোজেন থাকে না, সেক্ষেত্রে দেখা যায় যে ইস্ট্রোজেন যে কোলাজেনের সাপোর্টটা দেয় সেটা থাকে না। এবং ইনক্রিজ ইন্টার অ্যাবডোমিনাল প্রেশার, ইনকেস অফ ইনক্রিজ ইন্টার অ্যাবডোমিনাল প্রেশার, এই পেশেন্টের ক্ষেত্রে তোমার কাশি ছিল, তাহলে ক্রনিক কফ, কনস্টিপেশন এগুলোর জন্য হতে পারে। তারপর হেভি ওয়েট লিফটিং যারা করে, হেভি ওয়েট লিফটিং, তারপর হচ্ছে অথবা যদি মাল্টিপ্যারাস যারা আছে তাদের ক্ষেত্রে ল্যাক্সিটি ডেভেলপ করে, অথবা ওবেস যারা, ওবেসিটির ক্ষেত্রে ইন্টারঅ্যাবডোমিনাল প্রেশার বাড়ে, কিংবা বলতে পারো স্মোকিং, অ্যালকোহল, এটা সবার লাস্টে বলতে পারো এগ্রিভেটিং ফ্যাক্টর হিসেবে। তাহলে এখানে তোমার কি কি ফ্যাক্টর রেসপন্সিবল ফর প্রোলাপস ইন দ্যাট লেডি, এরকম কোশ্চেন করলে তোমরা এইভাবে সাজিয়ে বলবে। তারপর এটাও জিজ্ঞেস করতে পারি হোয়াট আর দ্য সাপোর্টস অফ দ্য ইউটেরাস, মানে কোন সাপোর্ট গুলো দরকারি ইউটেরাসকে প্রপার পজিশনে রাখার জন্য, কেন প্রোলাপস হয়ে গেল। তো সাপোর্টের মধ্যে মেইনলি যে সাপোর্ট গুলো আছে সেটাই তোমাকে সবার আগে বলতে হবে। মেইন সাপোর্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে তোমার পেরিসার্ভাইকাল যে রিং আছে সেটা, যেমন অ্যান্টেরিয়র পিভো সার্ভাইকাল লিগামেন্ট, আর ল্যাটারালি হচ্ছে গিয়ে তোমার কার্ডিনাল লিগামেন্ট, আর পোস্টেরিয়রলি হচ্ছে ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট। তাহলে কি পিভো সার্ভাইকাল লিগামেন্ট, আর এদিকে হচ্ছে গিয়ে কার্ডিনাল লিগামেন্ট, আর ওদিকে হচ্ছে ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট, এগুলো হচ্ছে মেইন সাপোর্ট। এছাড়া রাউন্ড লিগামেন্ট, লিগামেন্ট অফ দ্য ওভারি, হ্যাঁ, ইউটেরাইন টিউব, এগুলো তো একটা ব্রড পেলভিক টিস্যু, ব্রড যে টিস্যু গুলো আছে সেটাও কিন্তু কিছুটা সাপোর্ট দেয়, যে ইন্ডোপেলভিক ফাসা। তো মেইন সাপোর্ট বলে কিন্তু তোমাকে ওগুলো করতে হবে, পিভো সার্ভাইকাল লিগামেন্ট, ম্যাকেনড্রাস লিগামেন্ট বা কার্ডিনাল লিগামেন্ট, আর হচ্ছে পোস্টেরিয়র হচ্ছে ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট, এটাই হচ্ছে মেইন সাপোর্ট। এখন প্রোলাপসের তোমার ডিগ্রি অফ প্রোলাপস জিজ্ঞেস করতে পারে তোমাদের, যে হোয়াট আর দ্য টাইপ অফ প্রোলাপস, এটা সেকেন্ড ডিগ্রি কেন বললে, সেকেন্ড ডিগ্রি মানে কি, তাহলে তোমাকে ফার্স্ট ডিগ্রিটা জানতে হবে, তাই না? ফার্স্ট ডিগ্রি মানে হচ্ছে ডিসেন্ট অফ দ্য ইউটারাস টু সাচ অ্যান এক্সটেন্ট দ্যাট এক্সটার্নাল অস স্টিল রিমেন ইনসাইড দ্য ইন্ট্রোডাক্টাস, এটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি। তো তোমাকে বলবে হোয়াই দিস ইজ সেকেন্ড ডিগ্রি ইউটেরাইন প্রোলাপস, সেক্ষেত্রে তোমরা বলবে যে সেকেন্ড ডিগ্রি বিকজ in that case uterus descend to such an extent that the external when the patient is training or in resting condition, we can see that the external os is remains outside the introitus, তাহলে এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি। তো থার্ড ডিগ্রি কোনটা? থার্ড ডিগ্রিতে দেখা যাবে যে uterus descend to such an extent that the mass is projected outside the introitus even at resting condition। তাহলে কি তোমার এমনি রেস্টিং কন্ডিশনে প্রোলাপস মাসটা আউটসাইড থাকতে পারে সেকেন্ড অথবা থার্ড ডিগ্রি, দুটোতে। তাহলে সেকেন্ড আর থার্ড ডিগ্রিটা দুটো ক্ষেত্রে আমরা বাইরে দেখতে পাই, কিন্তু কিভাবে ডিফারেন্সিয়েট করবো যে why it is not থার্ড ডিগ্রি ইউটেরাইন প্রোলাপস, why it is সেকেন্ড ডিগ্রি প্রোলাপস। তখন তুমি বলবে যে we can confirm it by gate over the swelling test। gate over the swelling test মানে কি, এক্ষেত্রে দেখা যাবে যে anterior and the posterior vaginal wall I can approximate just above the prolapsed mass at the introitus. In that case it is third degree prolapse, but if it is second degree prolapse I cannot approximate anterior and posterior vaginal wall. There is a cord-like filling in between anterior and posterior vaginal wall, that is cervix and at the introitus. So it is second degree prolapse. তার মানে second degree prolapse এ বলবা যে I can feel a cord-like structure when palpate with the thumb and the forefinger, the anterior and in between the anterior and posterior vaginal wall I can feel a cord-like structure which is cervix, not fundus of the uterus. So this is second degree uterine prolapse. এখন তোমাকে কিন্তু বলতে পারে যে হোয়াট দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ইন দ্যাট কেস, যে এটা প্রোলাপস নাও হতে পারে, তাহলে কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস তুমি বলতে পারো যে মেবি a case of Gartner duct cyst, or it is a case of myomatous polyp, or it is a case of chronic inversion of the uterus। তাহলে তোমাকে এখন বলবে how can you differentiate that it is Gartner duct cyst or prolapse। তাহলে তুমি বলবে যে গার্টনার ডাক্ট সিস্টের ক্ষেত্রে তুমি কি ফাইন্ডিং পাও সেটা তোমাকে এখন বলতে হবে। গার্টনার ডাক্ট সিস্টটা ইউজুয়ালি কোথায় পাওয়া যায়, অ্যান্ট্রোল্যাটারালি অর ল্যাটারালি পাওয়া যায়, এবং ভ্যাজিনাল ওয়ালটা কেমন থাকে, টেন্স এন্ড শাইন, মার্জিনটা থাকে ওয়েল ডিফাইন্ড।
এবং কফ ইম্পালস ইজ নেগেটিভ। কফ ইম্পালস দিলে এটাতে কোনো বালজিংটা প্রোট্রুশন হবে না, বালজিংটা। এবং when it is not reducible, তোমার কিন্তু সিস্টোসিলটা রিডিউসিবল, কিন্তু এটা কিন্তু রিডিউসিবল না। এবং there is no impulse on coughing, and metal catheter when you pass through the external urethral meatus, it failed to come underneath the vaginal mucosa. সিস্টোসিলের ক্ষেত্রে মেটাল ক্যাথেটার পাস করলে ওটা কিন্তু প্রোলাপসড ম্যাস বা সিস্টোসিল দিয়ে এটা ফিল করা যাবে। কিন্তু if I pass the metal catheter through the urethra, it failed to pass underneath the vaginal mucosa. কাজে এটা হচ্ছে গার্ডনার ডাক্ট সিস্ট। এখন তোমাকে বলবে যে এটা তো প্রোলাপস না হয়ে তুমি তো সার্ভিসটা দেখতে পাচ্ছ, এক্সটার্নাল অস দেখা যাচ্ছে, তাহলে এটা তো ইলংগেটেড সার্ভিসও হতে পারে, যে ইউটেরাস বের হয়নি, শুধু তোমার সার্ভিসটা অনেক লম্বা সেজন্য বের হয়ে গেছে, এটাও তো হতে পারে। তাহলে এটাকে কিভাবে ডিফারেন্সিয়েট করবে? সেক্ষেত্রে তোমার বলতে হবে যে ইলংগেটেড সার্ভিস যেটা, সেটাতে দেখা যায় যে এটা অ্যাসোসিয়েটেড থাকে লেন্থেনিং অফ দ্য পোস্টিও ভ্যাজানাল, মানে ভ্যাজানাল পার্ট অফ দ্য সার্ভিসটা কিন্তু লম্বা হয়ে যায়। এবং ইলংগেটেড যেটা সার্ভিস, সেখানে দেয়ার ইজ নো অ্যাসোসিয়েটেড ইউট্রাইন ডিসেন্ট, এখানে কিন্তু ইউট্রাস ডিসেন্ট করে, ইউট্রাসটা উপরেই থাকে, জাস্ট সার্ভিসটা লম্বা থাকে। এবং ইলংগেটেড সার্ভিসের ক্ষেত্রে দেখা যায় ভ্যাজানাল কর্নিস আর ডিপ অ্যান্ড ন্যারো, and there is increase in the length of the uterocervical canal. Uterocervically যেহেতু সার্ভিসের লেন্থটা বেড়ে গেছে, ইউটেরাস কাউন্ট দিয়ে যদি আমরা মেজার করি, দেখা যাবে uterocervical ক্যানালের লেন্থটা ইনক্রিজ হয়ে গেছে। কাজে ইলংগেটেড সার্ভিস এটা না, এটা কিন্তু আমরা এই ফাইন্ডিং গুলো দিয়ে বুঝতে পারবো। এখন আবার জিজ্ঞেস করতে পারে যে ক্রনিক ইনভার্সন থেকে কিভাবে ডিফারেন্সিয়েট। ক্রনিক ইনভার্সনে দেখা যাবে যে পেশেন্টের তোমার ইয়ে থাকবে, ওই একটা ইরেগুলার একটা ভ্যাজাইনাল ব্লিডিং থাকে ডেলিভারির পরে, এবং প্রোলাপসড ম্যাস যেটা, সেটা খুবই শ্যাগি থাকে, নেক্রোটিক থাকে, হেমোরেজিক থাকে, এবং এখানে লিডিং পার্টে কোনো এক্সটার্নাল অস থাকে না। এবং তোমার এখানে তোমার বায়োম্যানুয়াল এক্সামিনেশন যদি আমরা করি, বায়োম্যানুয়াল এক্সামিনেশন করলে দেখা যাবে যে ইনভার্সন অফ দ্য ইউটেরাসে দেয়ার ইজ অ্যাবসেন্স অফ দ্য ফান্ডাস অফ দ্য ইউটেরাস, ফান্ডাস অফ দ্য ইউটেরাসটা থাকে না, এবং কাপ লাইক ডিপ্রেশন থাকে একটা সেখানে। there is absence of the fundus of the uterus and there is a cup like depression over there. এবং আরেকটা কথা যে ইনভার্সন যখন হয়ে যায়, দেখা যাবে সার্ভাইকাল রিং ইজ ফাউন্ড এট দ্য টপ অ্যারাউন্ড দ্য মাস। সার্ভাইকাল রিং যেটা আছে এক্সটার্নাল অসের মতো, ওটা ফাউন্ড এট দ্য টপ অ্যারাউন্ড দ্য মাস। তাহলে এটা হচ্ছে কি ইনভার্সনের ফাইন্ডিং। আরেকটা দিদি তুমি বলেছো যে মায়োমেটাস পলিপ, তাহলে মায়োমেটাস পলিপের ক্ষেত্রে তুমি কিভাবে ডিফারেন্সিয়েট করবে? সেক্ষেত্রে তুমি প্রথমে বলবে যে মায়োমেটাস পলিপ ইজ ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স। কারণ তোমার প্রোলাপসের ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট মেনোপজাল থাকে, মায়োমেটাস পলিপে মেনস্ট্রুয়েটিং ইয়াং লেডি থাকে, কাজে এখানে একটা মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্সের একটা হিস্ট্রি থাকবে, এবং এখানে একটা পলিপয়েডের স্ট্রাকচার যেটা কামিং আউট থ্রু দা অস থাকবে। এবং এখানে দেখা যাবে যে দেয়ার ইজ নো লিডিং এজে, দেয়ার ইজ নো এক্সটার্নাল অস। এবং ভ্যাজানাল এক্সামিনেশন যখন আমরা করব, if I do vaginal examination, then we can palpate that a polyp is coming out through the cervical os, and it will arising from the cervix or inside the cervix. তার মানে এক্সামিনেশন করলে আমরা পলিপয়েড স্ট্রাকচার থ্রু দ্য অস কামিং আউট হচ্ছে এটা আমরা বুঝতে পারবো। কাজে এভাবে আমরা কিন্তু পলিপটাকে ডিফারেন্সিয়েট করতে পারবো। এরপর আরেকটা আছে যে ডিকুবিটাস আলসার। ডিকুবিটাস আলসার কিভাবে হয় এটা তোমাকে জিজ্ঞেস করে। ডিকুবিটাস আলসার কিভাবে হয় সেক্ষেত্রে তুমি বলতে পারো যে প্রোলাপসড ম্যাস যেটা, সেটা দেখা যায় যে মোস্ট ডিপেন্ডেন্ট পার্টে ডিকুবিটাস আলসার ফর্মেশন হয়। এটা মেইনলি কেন হয়? এটা হয় হচ্ছে গিয়ে ভাস্কুলার ডিস্টারবেন্সের জন্য। দেয়ার ইজ স্ট্রেচিং ইফেক্ট হয় প্রোলাপসড ম্যাসে, এন্ড দেয়ার ইজ স্ট্রেচিং এন্ড ন্যারোইং অফ দ্য ইউটেরাইন আর্টারি হয়, এবং তখনই ভাস্কুলার কম্প্রোমাইজ হয়, এবং তখন ইস্কিমিয়া ডেভেলপ করে, ইস্কিমিয়া থেকে নেক্রোসিস, ইনফেকশন এন্ড স্লাগ, এবং এইভাবে ডিকুবিটাস আলসার ফর্মেশন হয়। তখন বলবে যে হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট অফ ডিকুবিটাস আলসার। এটা আমি আগেও বলেছি যে আই গিভ vaginal pack and deposit the prolapsed mass inside the introitus. It takes about 10 to 14 days. তাহলে 10 to 14 days লাগে for healing of the decubitus ulcer. এখন তোমাকে আরেকটা কথা বলে যে ইজ ইট ইম্পর্টেন্ট টু ট্রিট ডিকুবিটাস আলসার প্রায়র টু সার্জারি? সার্জারির আগে কি ডিকুবিটাস আলসারটা ট্রিটমেন্ট করা জরুরি কিনা?
তখন আমরা বলবো যে হ্যাঁ, সার্জারির আগে ডিউবিটাস আলসার ট্রিটমেন্টটা করা খুবই জরুরি। কারণ ইফ দ্য আলসার ইজ প্রেজেন্ট, তাহলে কি হবে, দেয়ার ইজ ডিফিকাল্টি ইন ডিসেকশন and there is more chance of injury, bleeding, and there is impaired healing, এবং উন্ড হিলিংটাও দেখা যাবে যে ইম্পেয়ার্ড হচ্ছে। কাজে আমাকে ডিকুবিটাস আলসারটাকে অবশ্যই ট্রিটমেন্ট করে নিতে হবে। এরপর আছে যে তুমি প্রোলাপসের বেস্ট টাইম কখন কখন তুমি প্রোলাপসের সার্জারি করবে। যেমন পেশেন্টের যদি ডেলিভারি পরে প্রোলাপস হয়ে যায়, তাহলে আমরা বলবো 6 মান্থ আফটার চাইল্ড বার্থ, কারণ কি ডিউরিং দিস টাইম ইনভলিউশন ইজ কমপ্লিট। তাহলে 6 মান্থ আফটার চাইল্ড বার্থে আমরা সার্জারিটা করবো, কারণ তখন ইনভলিউশনটা কমপ্লিট হয়ে যায়। আর রিপ্রোডাক্টিভ লাইফে আমরা কি করবো, সিজেশন অফ মেনস্ট্রুয়েশনের 1 উইক লেটার করবো, কারণ মেনস্ট্রুয়েশনে ব্লিডিং এর জন্য মিনিমাইজ যেন না হয় এবং হিলিংটা বেটার হয়, সেই জন্য মেনস্ট্রুয়েশন হওয়ার 7 দিন পরে আমরা রিপ্রোডাক্টিভ এজে যদি সার্জারি করতে চাই সেটা। এটা বলতে পারে, এটা তো মেনোপজাল লেডি, তোমার হোয়াট ইজ দ্য নেম অফ সার্জারি। নেম অফ সার্জারিতে তুমি বলবে ভ্যাজাইনাল হিস্টেক্টমি উইথ পেলভিক ফ্লোর রিপেয়ার। তখন বলবে হোয়াট ডু মিন বাই পেলভিক ফ্লোর রিপেয়ার। তখন বলবে পেলভিক ফ্লোর রিপেয়ার মিন্স অ্যান্টিকর্পোগ্রাফি উইথ পোস্টিওকর্পোপেরিনিওগ্রাফি। এরপর তোমাকে জিজ্ঞেস করতে পারে যে ভ্যাজাইনাল হিস্টেক্টমিতে কি কমপ্লিকেশন হয়। কমপ্লিকেশন গুলো কিন্তু আমার আগের যে লেকচার গুলো আছে, তোমরা প্লে লিস্টে আমার আগের লেকচারে কমপ্লিকেশন গুলো পড়ে নিও। হ্যাঁ, যে ইন্ট্রা অপারেটিভ পোস্ট অপারেটিভ কি কি কমপ্লিকেশন হয়, এটা কিন্তু আমি এখন আর রিপিট করছি না। হেমোরেজ হয়, হ্যাঁ, ইনফেকশন হয়, সিস্টাইটিস হয়, এই কমপ্লিকেশন গুলো জিজ্ঞেস করতে পারে তোমাদের। তারপর প্যাক কেন দেই, প্যাক দিই আমরা প্রপার হেমোস্টেসিসের জন্য। প্যাক কতক্ষণ রাখা হয়, 24 আওয়ার আমরা ভ্যাজাইনাল প্যাক অপারেশনের পরে রাখি। 24 আওয়ারের বেশি রাখি না, কারণ তাহলে আবার ইনফেকশন হয়ে যাবে, সেটার জন্য। আর তোমার প্রোলাপসের ক্ষেত্রে আরেকটা কোশ্চেন তোমাদের কি জিজ্ঞেস করতে পারি, রিপ্রোডাক্টিভ এজে, যেমন এই মহিলা তো মেনোপজাল ছিল, আর যদি পেশেন্টের রিপ্রোডাক্টিভ এজে আসতো, তাহলে আমরা কি অপারেশন করতে পারতাম। অপারেশনের নামটা তোমাদের হয়তো জিজ্ঞেস করতে পারে, তোমরা বলবে ফদারগিল অপারেশন। ফদারগিলস অপারেশনে কি করা হয়, সার্ভিসটাকে অ্যাম্পুটেশন করে দেওয়া হয় এবং যার কারণে ইউটারাসটাকে রাখা হয়। হ্যাঁ, তার কারণে তার ফার্টিলিটি এবং মেনস্ট্রুয়েশনটা প্রিজার্ভ হয়। কাজে ফদারগিলসটা তোমাদেরকে খুব ডিপ লেভেলে ধরবে না, নামটা দিতে পারে। এবং কি করা হয়, তোমরা বলবে যে সার্ভিসটাকে অ্যাম্পুটেশন করা হয় এবং যেটাতে ইউটারাসটাকে প্রিজার্ভ করা হয়। এটাই হচ্ছে ফদারগিলস অপারেশন। আর তোমার লেট কমপ্লিকেশন অনেক সময় ধরে যে ভ্যাজাইনাল হিস্টেক্টমিতে লেট কমপ্লিকেশন হিসেবে কি হতে পারে। তো লেট কমপ্লিকেশনে তোমার ভল্ট প্রোলাপস এটা আসতে পারে। ভল্ট প্রোলাপসে ভল্ট যে প্রোলাপস হয়ে যায়, এটার ভিতরে কি থাকতে পারে, সেটা বলবে যে তোমার এখানে ব্লাডার থাকতে পারে, সিস্টোসিল হতে পারে, অথবা এখানে ওমেন্টাম বা গাছ থাকতে পারে। হ্যাঁ, ভল্ট প্রোলাপসের ক্ষেত্রে কি অপারেশন করা হয়, ভল্ট প্রোলাপসের ক্ষেত্রে আমরা করতে পারি স্ট্যাটোকর্পোপ্লেক্সি করতে পারি। ভল্ট প্রোলাপসে রিপেয়ার অপারেশন করা হয় এবং সাথে স্ট্যাটোকর্পোপ্লেক্সি করা হয়। এটা খুব বেশি পারলে তখন তোমাদের জিজ্ঞেস করতে পারে, না হলে কিন্তু এটা তোমাদের জিজ্ঞেস করবে না। তারপর তোমার প্রোলাপস ম্যাচটাকে তোমার অপারেশন যদি না করো, অনেক বেশি কাদের ক্ষেত্রে অপারেশন করা যাবে না, কন্ট্রাইন্ডিকেশন, যেমন তখন তুমি বলতে পারো অনেক বেশি সিভিয়ার কোমরবিডিটি, কার্ডিওরেসপিরেটরি এম্বারাসমেন্ট যদি হয়, সেক্ষেত্রে আমরা নাও করতে পারি। তখন তাহলে তুমি কি করতে পারো, তখন তুমি বলতে পারো যে এটাতে আমরা কর্পোক্লেসিস করতে পারি অথবা রিং পেসারি দিতে পারি। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে আমরা ভেতরে প্রোলাপস মাসটাকে ডিপোজিট করে দিই রিং পেসারির মাধ্যমে, যার কারণে প্রোলাপস মাসটা ভেতরেই থাকে, পেশেন্টের অনেক ডিসকমফোর্ট ফিলিং হয় না। কিন্তু রিং পেসারির ডিসঅ্যাডভান্টেজ কি, সেক্ষেত্রে তোমরা বলতে পারো রিং পেসারি বেশি দিন থাকে ইনফেকশন হয়ে আলসার হয়ে অনেক সময় ফিস্টুলা ডেভেলপ করতে পারে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে তোমার প্রোলাপসের কমপ্লিকেশন বা তোমার অপারেশন না করলে কি হয় সেগুলো। তো ভিট্রিওভাজাইনাল প্রোলাপসে আমাদের মনে হয় লং কেসে তোমাদেরকে এমবিবিএস লেভেলে এই কোশ্চেন গুলোই জিজ্ঞেস। তো লাস্ট আমাদের আরেকটা কেস রয়ে গেছে, এর আগে আমি অবশ্যই 5 মিনিটের একটা ব্রেক নিব, তারপর আমরা অ্যাবর্শন নিয়ে আলাপ করব। ঠিক আছে।
আচ্ছা, আমরা এখন লাস্ট কেসটা নিয়ে আলাপ করব। লাস্টের কেসটা ছিল মিসড অ্যাবর্শন। মিসড অ্যাবর্শনের ক্ষেত্রেও পার্টিকুলার্স অফ দ্য পেশেন্ট যেমন আছে আমরা তো তেমনি বলবো। আর এরপরে হচ্ছে চিফ কমপ্লেন্স। চিফ কমপ্লেন্সে এইভাবে বলতে পারো যে পেশেন্টের হিস্ট্রি অফ অ্যামেনোরিয়া ফর 10 উইকস অথবা 12 উইকস অ্যান্ড পারভাজানাল ব্রাউনিশ ডিসচার্জ ফর 5 ডেজ। এরকম চিফ কমপ্লেন্স নিয়ে আসতে পারে, অথবা স্লাইট পারভাজানাল ব্লিডিং। ব্লিডিংটা বেশি একটা থাকে না, অনেক ক্ষেত্রে বলে যে পারভাজানাল ব্রাউনিশ ডিসচার্জ, এটা বেশি থাকে। এরপরে হচ্ছে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস এর মধ্যে অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট, শি ওয়াজ 10 weeks amenorrheic and her last menstrual period was atho, and then her urine pregnancy test was came positive, and her pregnancy period was slightly eventful, that she complains of vomiting for several times and also anorexia. But for the last 5 days, she developed slight parvaginal brownish discharge, and also there is subsidence of previous pregnancy signs symptoms. For that reason, she came to outpatient department of the hospital, where an ultrasonography was done, and it showed that there is fetus inside the uterus, a gestational sac, but there is no cardiac motion. And for that reason, this patient admitted to that hospital for better management. History of past illness, she nothing significant, family history, no drug, socioeconomic history, যেটা হয় সেটাই menstrual history মধ্যে বলতে পারো যে এজ অফ মেনার্কি আর মেনস্ট্রুয়াল পিরিয়ড বা মেনস্ট্রুয়াল সাইকেলটা আমরা দিলাম, এলএমপিটা করলাম। আর এরপরে হচ্ছে এলএমপিটা তোমার 10 উইকস ব্যাক যে ডেট আসে সেটা তোমরা বলতে পারো। অবস্টেটিক্যাল হিস্ট্রিতে ম্যারিড ফর এত ইয়ার, প্যারা 2+0, হয়তো তার আগে দুটো বাচ্চা ছিল, এজ অফ লাস্ট চাইল্ড হয়তো 2 ইয়ার্স, এরকম করে বললাম। এরপর হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন, এটার মধ্যে থাকবে অ্যাপিয়ারেন্স, অনেক সময় থাকে অ্যাংশিয়াস, ইল লুকিং, তারপর পেশেন্ট অ্যানিমিক থাকতে পারে, পালস একটু ট্যাকিকার্ডিয়া, টেন্স থাকতে পারে, ব্লাড প্রেশার, টেম্পারেচার, ইডিমা, লিম্ফ নোড, থাইরয়েড গ্ল্যান্ড, আর ব্রেস্ট অনেক সময় প্রেগনেন্সি চেঞ্জ থাকতে পারে, অথবা সেটা রিগ্রেশন, তার আমরা অ্যাক্সিডিং এ বুঝবো না, প্রেগনেন্সি চেঞ্জ গুলো দেখার জন্য আমরা ব্রেস্ট এক্সামিনেশন করবো। আর এরপরে এটা তো আমরা বলেছি 10 উইক, তবে মিসড অ্যাবর্শন কেসে এমনও হতে পারে, অ্যাবর্শন আমরা মানে কি বুঝি, অ্যাবর্শন হচ্ছে 28 উইকস এর কম যেটা, সেটাই হচ্ছে অ্যাবর্শন। কাজে অ্যাবডোমিনাল এক্সামিনেশন, এখন পেশেন্ট যদি তোমার কাছে আসে 20 উইক অ্যামেনোরিয়া নিয়ে, সেক্ষেত্রে পার অ্যাবডোমিনে ফাইন্ডিং পাওয়া যায়। পার অ্যাবডোমিনে তুমি বলতে পারো যে ইউটারাস ইজ সফট, নন টেন্ডার, সিম্পাইসিওফান্ডাল হাইট, যেমন 10 উইকস এর ক্ষেত্রে দেখা যাবে যে তোমার no abnormality, abdominal examination reveals no abnormal finding. কিন্তু 20 উইকস হলে তুমি এখানে বলতে পারতে যে symphysiofundal height is about 18 centimeter, which does not correspond to the period of amenorrhea. অনেক সময় ছোট হতে পারে যেহেতু বাচ্চা ডেড হয়ে গেছে, এবং movement cannot be, patient cannot elicit any fetal movement যদি 22 উইকস হয়, 24 উইকস হয়, সেখানে ফিটাল মুভমেন্টের একটা ব্যাপার থাকে, ফিটাল হার্ট রেটের একটা ব্যাপার থাকে, আই কুড নট ডিটেক্ট এনি ফিটাল হার্ট। এগুলো কিন্তু তোমার 24, 26 উইক, যত বেশি উইক হবে তখন তুমি এই ফাইন্ডিং গুলো করবে, যে সিম্পাইসিওফান্ডাল হাইট, আর হচ্ছে ফিটাল মুভমেন্ট এবং ফিটাল হার্ট সাউন্ড টেন্ডারনেস। এরপরে হচ্ছে পারভাজানাল এক্সামিনেশন, এটা যেহেতু আমরা বলেছি 10 উইকের, তাহলে এখানে থাকতে পারে যে there is on inspection a vulva vagina looks normal, তারপর pars speculum examination করলে brownish discharge is seen, and os found closed, cervical os টা দেখা গেল closed and there is no bleeding, এরকম থাকতে পারে, কিছুটা discharge থাকতে পারে। এবং মিসড অ্যাবর্শন যদি তোমার ডায়াগনোসিস করেই ফেলি আমরা আলট্রাসোনোগ্রাফি দিয়ে, সেক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফিক ফাইন্ডিং যদি আমাদের হাতে থাকে, সেক্ষেত্রে আমরা বায়োম্যানুয়াল করতে পারি। বলতে পারি বায়োম্যানুয়াল ফাইন্ডিংটা কেমন হবে, সেখানে তুমি বলতে পারো যে ইউটেরাস ইজ অ্যাবাউট এত উইক সাইজ, 8 উইক সাইজ, বাল্কি ইউটেরাস, এরকম বলতে পারি। নাও পেতে পারি ইউটেরাসটা ফিলিং সফট, হ্যাঁ, এই টাইপের কিছু ফাইন্ডিং তুমি বলতে পারো যে ইউটেরাস ইজ অ্যাবাউট 8 to 10 উইক সাইজ, সফট, নন টেন্ডার, ফর্নিস ফ্রি, এই ফাইন্ডিং গুলো তুমি বলতে পারো। এখন তোমার তাহলে এটার কি হলো, ডায়াগনোসিস কি হলো, তাহলে ডায়াগনোসিস বলতে হবে যে ইট ইজ আ মিসড অ্যাবর্শন।
তাহলে হোয়াট ইনভেস্টিগেশন উইল ইউ ডু? তোমার এই মিসড অ্যাবর্শন যে কেসটা, সেটা কখনোই তুমি আলট্রাসোনোগ্রাফি ছাড়া ক্লিনিক্যালি আমরা ডায়াগনোসিস করতে পারবো না। কারণ হোয়াট ডু মিন বাই মিসড অ্যাবর্শন? মিসড অ্যাবর্শন মানে হচ্ছে যে it is a abortion case where a fetus dies inside the utero before the viability of the fetus and the uterus failed to expel it out. এটা মানে তো মিসড অ্যাবর্শন, তাই না? যে fetus is dead and retained inside the uterus for a variable period, এটা নাম হচ্ছে মিসড অ্যাবর্শন। এখন বাচ্চা ডেড নাকি অ্যালাইভ, এটা ছোট বাচ্চা বোঝার জন্য আলট্রাসোনোগ্রাফি ছাড়া আমাদের কিন্তু কোনো অপশন নেই। কাজে এটা তোমাকে বলতে হবে। এখন তোমাকে এটা বলতে পারে যে মিসড অ্যাবর্শনের ফাইন্ডিংস গুলো কেমন হওয়া উচিত। তো এরকম হওয়া উচিত, অনেক ক্ষেত্রে থাকে যে আমাদের এই পেশেন্টের হয়তো ছিল একটু ব্রাউনি ডিসচার্জ, অনেক ক্ষেত্রে থ্রেটেন্ড অ্যাবর্শনের মতো বিচার থাকতে পারে, যে পারভেজাইনাল ফ্রেশ ব্লাড ডিসচার্জ ফর 1 to 2 days and then gradually it is subsided followed by parvaginal brownish watery discharge, and also there is subsidence of the pregnancy sign symptom. এটা ক্লিনিক্যাল ফিচার নিয়ে তোমাদের কাছে আসতে পারে। এখন তোমাকে বলবে যে পেশেন্ট তো অ্যাডমিটেড, হাউ ইউ ট্রিট দিস কেস? মিসড অ্যাবর্শনের পেশেন্টটাকে কিভাবে ট্রিটমেন্ট করবে? ট্রিটমেন্টের জন্য তুমি বলবে যে আই উইল অ্যাডমিট দ্য পেশেন্ট ফর evacuation of the product of conception. এখন এর জন্য আমাকে do some simple investigation such as blood grouping, hemoglobin percentage, complete blood count, and if needed I can also do coagulation profile, BTCT, টোটাল প্লেটলেট কাউন্ট সিবিসি এর মধ্যে পাবো, প্রতিদিন টাইম, এপিটিটি, এগুলো অনেক সময় লাগে। অনেক সময় যদি লং টাইম মিসড অ্যাবর্শন থাকে, অনেক দিন ধরে ডেড হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোয়াগুলেশন প্রোফাইলটা সাথে বলতে হবে। তাহলে ট্রিটমেন্টটা কি? ট্রিটমেন্টের ক্ষেত্রে তোমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে মেডিকেল মেথড আর হচ্ছে সার্জিক্যাল মেথড। মেডিকেল মেথড মানে কি ইউজ করতে পারি? তুমি বলবে যে মিজোপ্রোস্টল আমরা ইউজ করতে পারি। মিজোপ্রোস্টল মানে কি? মিজোপ্রোস্টল মানে হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন E1। এখন যদি ফার্স্ট ট্রাইমেস্টারে মিসড অ্যাবর্শন হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? ফার্স্ট ট্রাইমেস্টারে যদি মিসড অ্যাবর্শন তোমার হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু মিজোপ্রোস্টলটা ইউজ করতে পারি 800 মাইক্রোগ্রাম ভ্যাজাইনাল, এবং এটা রিপিট করতে পারি 24 আওয়ার ইন্টারভেল। এটার জন্য বিভিন্ন ধরনের ডোজ আছে। তারপর এটাও ইউজ করা যেতে পারে যে তোমার 600 মাইক্রোগ্রাম এটা ভ্যাজাইনালি ইউজ করা হলো, তারপর হচ্ছে তোমার ওরালি 200 মাইক্রোগ্রাম করে 4 আওয়ার ইন্টারভেল, এভাবে করতে পারি। কাজে আমাদের ডোজ তোমাদের জিজ্ঞেস করবে না, তুমি বলতে পারো যে আমি মিজোপ্রোস্টল ইউজ করব। এটা কিভাবে ইউজ করা যায়? তখন তুমি বলবে যে ওরালি ইউজ করা যায়, পারভেজাইনালিও ইউজ করা যায়। আর বাচ্চা যদি বেশি বড় হয়, ফার্স্ট ট্রাইমেস্টারে না হয়, সেকেন্ড ট্রাইমেস্টারে মিসড অ্যাবর্শন হয়, সেক্ষেত্রে মেডিকেল মেথড হিসেবে আমি কি ইউজ করতে পারি? সেক্ষেত্রে মেডিকেল মেথড হিসেবে আমি ইউজ করতে পারি প্রোস্টাগ্ল্যান্ডিন E2, তার মানে হচ্ছে ডাইনোপ্রোস্টন। ডাইনোপ্রোস্টন জেল হিসেবে পাওয়া যায়। এই জেলটা আমরা ব্যবহার করতে পারি 20 মিলিগ্রাম, এবং এটা 4 আওয়ারলি ব্যবহার করা যেতে পারে, এবং এটা তোমার 24 আওয়ার ধরে তুমি 4 আওয়ারলি 4 to 6 আওয়ারলি এটা ইউজ করতে পারো। আর সাথে তুমি তখন যেহেতু বড় বাচ্চা, সেক্ষেত্রে তোমার জেল ইউজ করার পরে ইউট্রাইন কন্ট্রাকশনটাকে এগ্রিভেট করার জন্য সেক্ষেত্রে তুমি অক্সিটোসিন ইউজ করতে পারো। অক্সিটোসিন তোমার 10 থেকে 20 ইউনিট পর্যন্ত ইউজ করা যেতে পারে 500 ml নর্মাল স্যালাইনে, এবং ড্রপটাও তুমি তোমার পছন্দ মতো এসকেলেটিং ডোজ দিয়ে বাড়াতে পারো। কাজে অক্সিটোসিনও তুমি দিতে পারো। আর যদি মিসড অ্যাবর্শনের মেডিকেল মেথড ফেল করে, অথবা দেখা যায় যে পেশেন্ট অনেক সময় আসে অনেক ব্লিডিং নিয়ে, মিসড অ্যাবর্শনের ক্ষেত্রে খোলা এবং ব্লিডিং হচ্ছে, সেক্ষেত্রে তুমি কি করবে? এভাবে টিচাররা কোশ্চেন করতে পারে। তখন আমরা কি করবো? ইভাকুয়েশন এবং কিউরেটাস করে দেবো। তারপর মিসড অ্যাবর্শনের মেডিকেল মেথড ফেল করলো, যে পার্শিয়াল এক্সপালশন হলো আর কিছুটা থেকে গেল, সেক্ষেত্রে তুমি কি করতে পারো? পার্শিয়াল এক্সপালশন হয়ে কিছুটা পড়ে গেল আর কিছুটা থেকে গেল, সেটাকে বলা হয় ইনকমপ্লিট অ্যাবর্শন। ওই ক্ষেত্রেও আমি বাকিটাকে ইভাকুয়েট করার জন্য আবার মিজোপ্রোস্টল ইউজ করতে পারি, অথবা আমি এমভিএ করতে পারি, ম্যানুয়াল ভ্যাকুয়াম অ্যাসপিরেশন করতে পারি। ম্যানুয়াল ভ্যাকুয়াম অ্যাসপিরেশনের মাধ্যমে আমি বাকি প্রোডাক্টটাকে কিন্তু ফেলে দিতে পারি। এখন এটা গেল মিসড অ্যাবর্শন। এখন পেশেন্টের সাথে আমরা কি দেবো? অ্যান্টিবায়োটিক। আর সার্জিক্যাল মেথড বললে তাহলে এমভিএ বললাম, আর মেডিকেল মেথডটা সবার আগে বলতে হবে। ফার্স্ট ট্রাইমেস্টারে তোমার মিজোপ্রোস্টল ইউজ করলাম, সেকেন্ড ট্রাইমেস্টারে আমি
মিজোপ্রোস্টল ডায়নোপ্রোস্টল দুটো ইউজ করলাম, অক্সিটোসিনও ইউজ করলাম। আর কোনটা বেশি কমপ্লিকেশন হয় কোন ট্রাইমেস্টারে মিসড অ্যাবর্শনে, তুমি বলবে যে যত বেশি বড় জেস্টেশনাল এজ হবে, জেস্টেশনাল এজ ইজ মোর, কমপ্লিকেশন ইজ মোর, কারণ উইক। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে মিসড অ্যাবর্শন হয়ে গেছে তোমার একদম 24 উইকে, 22 উইকে, তখন কিন্তু আমাদের মিনি লেবারের মতো পুরো বাচ্চাটাই মিজোপ্রোস্টল ইউজ করে এক্সপালশন করে দেওয়া যায়, সেটাকে বলা হয় মিনি লেবার। মিসড অ্যাবর্শন ধরো যে কোনো অ্যাবর্শন হতে পারে, কিন্তু এখানে কেস মিসড অ্যাবর্শন তখন হতে পারে যে অ্যাডভাইস অন ডিসচার্জ। ডিসচার্জের সময় তুমি কি কি অ্যাডভাইস দিতে পারো? অ্যাডভাইস তো অ্যাজ ইউজুয়াল আমরা দিব যে রেস্ট ফর 7 days, তারপরে অ্যাভয়েডেন্স অফ কোয়ার্টার্স ফর 2 weeks, এবং টু স্টার্ট পিল ফর নেক্সট ডে অফ ইভাকুয়েশন, এবং চেক আফটার 6 weeks। তাহলে কোয়ার্টার্সটা প্রিভেন্ট করবে, রেস্ট থাকবে, হেভি ওয়ার্ক করবে না 15 days এর জন্য। তারপর সে ওরাল কন্ট্রাসেপটিভ পিল ইউজ করবে ইভাকুয়েশনের পর থেকে কিছুদিন, সে যদি বাচ্চা না চায়, অথবা আপাতত ইভালুয়েশন করে তারপর সে বাচ্চা নেবে, এবং চেক আপে করবে, আফটার 6 weeks পরে সে চেক আপে আসবে, এবং কেন তার মিসড অ্যাবর্শন হচ্ছে সেটা আমাদের বের করে দেন আমরা আমাদের পরবর্তী প্রেগনেন্সি তাকে নিতে উৎসাহিত করবো। কাজে সে 6 weeks পরে ফলো আপে আসবে, এবং তখন আমরা কিছু ইনভেস্টিগেশন ফাইন্ড আউট করবো, এবং তারপরে তাকে প্রেগনেন্সি নিতে পারবে। এখন তোমার মিসড অ্যাবর্শন বলতে পারে যে তোমার ইটিওলজি কি। ইটিওলজি এখন এটা 10 weeks এর একটা মিসড অ্যাবর্শন, অনেক সময় থ্রেটেন্ড অ্যাবর্শন হয়ে সেটা মিসড অ্যাবর্শন হয়ে যায়। তো ফার্স্ট ট্রাইমেস্টারে অ্যাবর্শনের কজগুলি মিসড অ্যাবর্শনের কজ হিসেবে আমরা বলতে পারি। তবে অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় যে তোমার ইমিউনোলজিক্যাল কজ থাকে, ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি গুলো তোমার অনেক ক্ষেত্রে দায়ী থাকে অ্যাবর্শনের কজের ক্ষেত্রে। কাজে আমাকে বলতে হবে যে জেনেটিক যে কজগুলো আছে সেগুলো আগে। ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি কি কি? তখন তুমি বলতে পারো ট্রাইসোমি, অটোসোমি, এগুলো। তারপরে ইমিউনোলজিক্যাল কজের মধ্যে আছে যে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম, লুপাস অ্যান্টিকোগুলেন, এগুলোর জন্য হতে পারে। অনেক সময় কনজেনিটাল অ্যাবনর্মালিটি থাকতে পারে, সেপ্টিটিউটারাস, ইউনিকর্নিটিউটারাস, ফাইব্রয়েড থাকতে পারে, ফাইব্রয়েডের জন্য হতে পারে সাবমিউকাস ফাইব্রয়েড। পেশেন্টের অনেক সময় দেখা যায় এন্ডোক্রাইন অ্যাবনর্মালিটি থাকতে পারে, হাইপোথাইরয়েডিজম, আনকন্ট্রোলড ডায়াবেটিস, ইনফেকশন থাকতে পারে, ব্যাকটেরিয়াল, ভাইরাল, যে কোনো ধরনের সে ড্রাগ খাচ্ছে, অনেক সময় অ্যান্টিসাইকোটিক ড্রাগ খায়, অ্যান্টিপিলেপ্টিক ড্রাগ খায়, সেগুলোর জন্য মিসড অ্যাবর্শন হতে পারে। কাজে আমাদেরকে এই কজগুলো ফাইন্ড আউট করার জন্য আমাকে ইনভেস্টিগেশন করতে হবে। পরবর্তীতে আমি কি কি ইনভেস্টিগেশন করতে পারি? তোমার নর্মালি বলবে ব্লাড গ্রুপিং করব, এবং পেশেন্টের নর্মাল টেস্ট গুলো আগে করবো, ব্লাড সুগার, ফাস্টিং ব্লাড সুগার 2 hours আফটার ব্রেকফাস্ট, ইনফেকশন ইউরিনারি করবো, সিবিসি করবো, টর্চ প্যানেল অনেক সময় আমরা করতে পারি। পেশেন্টের এন্ডোক্রাইন অ্যাবনর্মালিটি দেখার জন্য আমরা থাইরয়েড ফাংশন টেস্ট যেগুলো আছে সেগুলো করতে পারি, আলট্রাসোনোগ্রাফি করতে পারি, এবং ইউটেরাসে কোনো অ্যানোমালি আছে কিনা সেটার জন্য আমরা টিপিএস, অথবা অনেক ক্ষেত্রে আমরা হিস্টোস্কোপি করতে পারি, অথবা হিস্টোসালপিঞ্জিওগ্রাম সেটা করতে পারি। ইমিউনোলজিক্যাল কজগুলো দেখার জন্য আমরা অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি, তারপর লুপাস অ্যান্টিকোগুলেন্ট, অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি দিতে পারি, এবং কজগুলো অনুযায়ী কজের ট্রিটমেন্ট করে তারপর পেশেন্টকে আমরা প্রেগনেন্সি নিতে বলবো। যেমন ধরো ইমিউনোলজিক্যাল কজ থাকলে আমরা অনেক কিছু পেশেন্টকে বলি হেপারিন ইউজ করতে পারে, অথবা অ্যাসপিরিন ইউজ করতে পারে। এবং পেশেন্টের যদি কোনো ধরনের জেনেটিক প্রবলেম বের হয়, ডাউন সিনড্রোম অথবা ট্রাইসোমি, সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে কোরিওনিউক্লিয়ার স্যাম্পলিং, অ্যামনিটোফ্লুইড স্টাডি এগুলো করি মিসড অ্যাবর্শনের কেসে কনফার্ম হওয়ার জন্য। এবং পেশেন্টের তোমার পলিপ থাকতে পারে, ফাইব্রয়েড থাকতে পারে, তাহলে সেটা ট্রিটমেন্ট করে তারপর তাকে প্রেগনেন্সি নিতে বলবো। থাইরয়েড থাকলে, থাইরয়েড প্রবলেম থাকলে থাইরয়েডিন খেয়ে সে থাইরয়েডের লেভেলটাকে নরমাল নেবে, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসটা কন্ট্রোল করে দেন নেবে। আর ইমিউনোলজিক্যাল প্রবলেম তো আমরা বললাম যে সেক্ষেত্রে অ্যাসপিরিন, হেপারিন এবং ইমিউনোলজিক্যাল স্টেরয়েড, এই ট্রিটমেন্ট গুলো নিয়ে সে যখন কন্ট্রোলড থাকবে এসিলি তখন, এবং যে কোনো ধরনের ইনফেকশন থাকে অ্যান্টিবায়োটিক নিয়ে, এবং কোনো ক্ষেত্রে রুবেলা অথবা অন্য যে কোনো ধরনের ভাইরাল ইনফেকশন ভ্যাকসিনেশনটা নিয়ে তারপর সে প্রেগনেন্সি হবে। কাজে মিসড অ্যাবর্শনের ক্ষেত্রে তোমাকে কিন্তু এফেক্ট করতে পারে। আর আরেকটা কথা জিজ্ঞেস করতে পারে যে মিসড অ্যাবর্শনে কি কমপ্লিকেশন হতে পারে। অ্যাবর্শনের যে কমপ্লিকেশন, মিসড অ্যাবর্শনও একই রকম, তবে এখানে অনেক সময় যদি লং টাইমে এটা রিটেন থাকে সেক্ষেত্রে কিন্তু ব্লিডিং হতে পারে। তার মানে ব্লিডিং, কোয়াগুলোপ্যাথি ডেভেলপ হতে পারে, সেক্ষেত্রে ডিআইসি ডেভেলপ হতে পারে, মাল্টি অর্গান ফেইলিউর ডেভেলপ হতে পারে। আর নর্মাল যে কমপ্লিকেশন গুলো সেটা হচ্ছে হেমোরেজ হতে পারে। হ্যাঁ, হেমোরেজ হয়ে পেশেন্ট শকে চলে যেতে পারে।
আর পেশেন্টের প্রসিডিউর করার সময় কি কমপ্লিকেশন হতে পারে? প্রসিডিউর যেমন ধরো আমরা কতগুলো ড্রাগ ইউজ করি, প্রোস্টাগ্ল্যান্ডিন টাইপের ড্রাগ ইউজ করা হলে ডায়রিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল ক্র্যাম্পিং, ফিভার, এই সমস্যাগুলো হতে পারে। অক্সিটোসিনে ওয়াটার ইনটক্সিকেশন হতে পারে। পেশেন্টের যখন আমরা এমভিএ করব বা ইভাকুয়েশন করব তখন পারফোরেশন হয়ে যেতে পারে, ইনজুরি হতে পারে। এই পারফোরেশনের জন্য পেরিটোনাইটিস হয়ে যেতে পারে, গাট ইনজুরি হয়ে যেতে পারে, সেপ্টিসেমিয়া ডেভেলপ করতে পারে। কাজে কেস বুঝে তোমার এই কমপ্লিকেশন গুলো কিন্তু আলাদা করে বলতে হবে। আর তোমাদের আলাদা করে যে অ্যাবর্শন আছে সেই অ্যাবর্শন তো এটার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তারপরে তোমাকে মিসড অ্যাবর্শন হলে তখন বলতে পারে যে হোয়াট আর দ্য টাইপ অফ অ্যাবর্শন। তখন তুমি বলবে যে ইনকমপ্লিট অ্যাবর্শন, থ্রেটেন্ড অ্যাবর্শন, মিসড অ্যাবর্শন, সেপটিক অ্যাবর্শন, এভাবে অ্যাবর্শনের নামগুলো বলতে পারো। তারপর বলতে পারে হোয়াট আর দ্য কজ অফ সেকেন্ড ট্রাইমেস্টার অ্যাবর্শন। সেকেন্ড ট্রাইমেস্টার অ্যাবর্শনের ক্ষেত্রে তুমি বলবে যে ইউট্রাইন অ্যানোমালি থাকতে হয়, ইনফেকশন হলে হয়। তারপর তোমার এন্ডোক্রাইনোপ্যাথি হলে হয়, সার্ভিক্যাল ইনকম্পিটেন্সি হলে হয়, এরকম কজগুলো বলতে পারো। তারপর রিকারেন্ট প্রেগনেন্সি লস বলতে তুমি কি বুঝো? তখন 3 or more consecutive যদি প্রেগনেন্সি লস হয় তাহলে সেটাকে রিকারেন্ট প্রেগনেন্সি লস বলে। রিকারেন্ট প্রেগনেন্সি লস হলে তাহলে কি ফার্টিলিটি চান্স কেমন? তুমি বলবে রিকারেন্ট প্রেগনেন্সি লস হলেও সাবসিকুয়েন্ট প্রেগনেন্সি চান্স মোর 70% চান্স থাকে সে আবারও প্রেগনেন্ট হতে পারবে। কাজে এক্ষেত্রে আমাদেরকে সাইকোলজিক্যাল সাপোর্ট, টেন্ডার লাভিং কেয়ার দিতে হবে। পেশেন্ট ইনভেস্টিগেশন করে কজটাকে ফাইন্ড আউট করে ট্রিটমেন্ট করে তারপর তাকে প্রেগনেন্সি নিতে হবে। তারপর তোমাকে আলাদা আলাদা করে থ্রেটেড অ্যাবর্শন, ইনকমপ্লিট অ্যাবর্শন হলে কি ট্রিটমেন্ট দিব, এই লং কেস থেকে ওইখানে চলে যেতে পারে। তো এগুলো তো তোমরা আলাদা করে পড়েছো যে থ্রেটেড অ্যাবর্শনে কি ট্রিটমেন্ট করবে সেটা তোমরা অ্যান্সার দিবে। তারপর ইনকমপ্লিট অ্যাবর্শন হলে কি করব, কি ট্রিটমেন্ট দিবে, ইভাকুয়েশন করতে হবে অথবা মেডিকেল মেথড গুলো আমরা প্রোস্টাগ্ল্যান্ডিন ইউজ করতে পারি সেটা করতে পারে। সেপটিক অ্যাবর্শন মানে কি? সেপটিক মানে হচ্ছে বাইরে থেকে বেশিরভাগ ক্ষেত্রে ইলিগাল যে অ্যাবর্শন গুলো হয় এবং আনহাইজেনিক কন্ডিশনে করে, সেই ক্ষেত্রে কিন্তু সেপটিক অ্যাবর্শন গুলো আমরা বেশি পাই। ইনডিউসড অ্যাবর্শনের ক্ষেত্রে সেপটিক অ্যাবর্শন কিভাবে বুঝো? সেপটিক অ্যাবর্শনে ফিভার থাকবে, অ্যাবডোমিনালি পেইন থাকবে, ফাউল স্মেলিং একটা ডিসচার্জ থাকবে এবং হিস্ট্রি অফ ইনডিউসড অ্যাবর্শন থাকবে। সেপটিক অ্যাবর্শন হলে আমাকে ফ্লুইড ব্যালেন্স মেনটেন করতে হবে, পেশেন্টকে রিসাসিটেট করতে হবে, আইভি ফ্লুইড দিতে হবে এবং পেশেন্টের অনেক সময় আমাদের ব্লাড ট্রান্সমিশন লাগতে পারে, অ্যান্টিবায়োটিক দিতে হবে। অ্যান্টিবায়োটিক কাভারেজে রেখে আমরা 24 থেকে 40 আওয়ার্স পরে আমাদেরকে ইভাকুয়েশন করা লাগতে পারে। কাজে সেপটিক অ্যাবর্শনটা তোমরা এভাবে করবে। আর সাথে আরেকটা জিজ্ঞেস করতে পারি মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি বলতে কি বুঝো? মেডিকেল টার্মিনেশন মানে হচ্ছে কি আমরা প্রেগনেন্সি টার্মিনেশন করি টু সেভ দ্য লাইফ অফ দ্য মাদার, এটার জন্য যে আমরা মেডিকেল টার্মিনেশন করি। তাহলে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি কোন কোন ক্ষেত্রে করা হয়? যেমন ধরো মাদারের যদি খুব ডিকম্পেনসেটেড হার্ট ডিজিজ থাকে অথবা ডায়াবেটিস রেটিনোপ্যাথি থাকে, টার্মিনাল স্টেজে রেনাল ডিজিজ থাকে, সেক্ষেত্রে আমরা করি। অথবা আমরা যদি দেখি যে বেবি কনজেনিটালি ম্যালফর্মড, সিভিয়ারলি ম্যালফর্মড, সেক্ষেত্রে আমরা করি। রেপ কেসে যখন প্রেগনেন্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা মেডিকেল টার্মিনেশন করি। অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে কন্ট্রাসেপশনে ফেলিউর হয়েছে, ওসিপি খাচ্ছে হয়তো মিস হয়ে গেছে অথবা কন্ডম রাপচার হয়ে গেছে অ্যাক্সিডেন্টাল, সেক্ষেত্রে মেডিকেল টার্মিনেশন করা হয়। তারপর আলাদা করে যেটা বললাম যে টার্মিনেশনের জন্য আসলে কি কি মেথড ইউজ করা হয়, সেক্ষেত্রে তোমরা ফার্স্ট ট্রাইমেস্টারে কি, সেকেন্ড ট্রাইমেস্টার কি, এটা আমি আগেও বলেছি। তো ফার্স্ট ট্রাইমেস্টার সেকেন্ড ট্রাইমেস্টার আলাদা করে মেডিকেল আর হচ্ছে সার্জিক্যাল মেথড। মেডিকেল মেথডের ড্রাগের নামগুলো বলো, সেক্ষেত্রে তোমরা বলবে যে প্রোস্টাগ্ল্যান্ডিন E1 অথবা E2 ইউজ করতে পারি। আর সার্জিক্যাল মেথডের মধ্যে মেনলি কি করি আমরা? এমভিএ করি, ম্যানুয়াল ভ্যাকুয়াম অ্যাসপিরেশন করা যায়, ডিএনসি করা যায় যদিও খুব কম করা হয়। তারপর হচ্ছে তোমার ইভাকুয়েশন অফ ইউরেটাস করা যায়, হিস্টেরেটমিও করা যায়। তখন হিস্টেরেটমি মানে কি? হিস্টেরেটমি মানে হচ্ছে যে যখন নাকি আমার আনসেফ হবে তোমার ভ্যাজাইনাল রুটে ইভাকুয়েশন করা, তখন আমরা ইউটেরাস ওপেন করে হিস্টেরেটমি করি। যখন দেখা যায় মোটামুটি বেশ বড় 20 উইকস 18 উইকস সাইজের অনেক সময় বেবি থাকে কিন্তু সিভিয়ারলি স্কার থাকে ইউটেরাসে অথবা কোনো ফাইব্রয়েড অথবা টিউমার আছে লোয়ার সেগমেন্টে, যখন তোমার সার্ভাইকাল রুটে ডিএনসি করাটা বা ইভাকুয়েশন করাটা খুব রিস্কি। প্লাসেন্টা এক্রিটা পার্কিটার চান্স আছে, স্কার ইউটেরাস আছে, ফাইব্রয়েড আছে এবং যখন নাকি খুবই রিস্কি সে সমস্ত ক্ষেত্রে আমরা হিস্টেরেটমি করে থাকি। এই কোশ্চেন গুলো তোমাদেরকে ধরতে পারে।
আর আরেকটা কোশ্চেন হচ্ছে, এর আগে তোমার ডিএনসি আমার যে লেকচারটা আছে সেখান থেকে তোমরা শুনে নিবে যে ডিএনসি চেয়ে এমবিএ কেন ভালো, আমরা এখন কেন এমবিএ টা বেশি করছি, এমবিএ কত উইক পর্যন্ত করা যায়, আমরা আসলে 10 উইক পর্যন্ত এমবিএ করাটা সেফ, এবং এমবিএ টা আমরা কেন করি সেটা হতে পারে। আর লং কেজে তোমার অ্যাবর্শনে অনেক সময় আমরা এই কেজে দেখেছি যে অ্যাবর্শন ডিএনসি করা হয়ে গেছে, ইএনসি বা এমবিএ করা হয়েছে সেই কেজ দিচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এই হিস্ট্রির ক্ষেত্রে তখন বলা হয় কি যে হিস্ট্রি অফ evacuation and curettage 2 days back, and then patient now complains of lower abdominal pain and slight pervaginal bleeding। তার মানে সে এরকম একটা পেশেন্ট দিয়েছে যে তার ডিএনসি করা হয়েছে, ইএনসি করা হয়েছে অথবা এমভি করা হয়েছে একদিন আগে, এখন পেশেন্টটার স্লাইট একটু ব্যথা আর একটু ব্লিডিং আছে। এই ধরনের পেশেন্ট অনেক সময় দেওয়া হয়। তো সেই পেশেন্টের ডায়াগনোসিস তোমরা কি বলবে? আমাদের লং কেজে আমরা কিন্তু এরকম কেস পাই। সেক্ষেত্রে লং কেজে তোমরা ডায়াগনোসিস বলবে ইট ইজ এ কেস অফ কমপ্লিট অ্যাবর্শন ফলোড বাই ইভাকুয়েশন অফ কিউরেটিভ ডিউ টু ইনকমপ্লিট অ্যাবর্শন। মানে এটা একটা কমপ্লিট অ্যাবর্শন কেস যেটাতে ফলোড বাই ইভাকুয়েশন এন্ড কিউরেটিভ 1 days back ডিউ টু ইনকমপ্লিট অ্যাবর্শন। ইনকমপ্লিট অ্যাবর্শনের জন্য ইএনসি করা হয়েছিল, এখন এটা কেস অফ কমপ্লিট অ্যাবর্শন। এখন পেশেন্টটা প্রেজেন্ট করছে হয়তো লোয়ার অ্যাবডোমিনাল পেইন আর একটু ব্লিডিং নিয়ে। আমরা তাহলে এটা কিভাবে কমপ্লিট অ্যাবর্শন যে হয়েছে এটা কিভাবে তুমি কনফার্ম হবে? কমপ্লিট অ্যাবর্শনটা আমি কনফার্ম হব পেশেন্টের দেখা যাবে যে সাবসিডেন্স অফ দ্য পেইন, সাবসিডেন্স অফ দ্য ভ্যাজাইনাল ব্লিডিং, তার পেইনও কমে গেছে, ব্লিডিংও কমে গেছে, তার মানে হচ্ছে কি তার অ্যাবর্শন প্রোডাক্টটা পুরোটাই এক্সপেলড হয়েছে বা ইভাকুয়েটেড হয়েছে। এবং আরো বেশি কনফার্মেশনের জন্য আমরা একটা আল্ট্রাসোনোগ্রাফি করব। আল্ট্রাসোনোগ্রাফি করলে দেখা যাবে নরমাল ইউট্রাইন ক্যাভিটি, দেয়ার ইজ নো প্রোডাক্ট অফ কনসেপশন ইনসাইড দ্য ইউট্রাইন ক্যাভিটি। কাজে এভাবে আমরা কিন্তু কনফার্ম হতে পারবো যে ইট ইজ এ কেস অফ কমপ্লিট অ্যাবর্শন। কাজে অ্যাবর্শনের কেস তোমাদের আমরা দেখি যে ইনকমপ্লিট অ্যাবর্শন থাকতে পারে অথবা যে কমপ্লিট অ্যাবর্শন, মিসড অ্যাবর্শন, এই কেসগুলো লং কেস হিসেবে থাকতে পারে। যেমন ইনকমপ্লিট অ্যাবর্শনের ক্ষেত্রে হিস্ট্রি দেবে যে পেশেন্ট গিভস হিস্ট্রি অফ প্যাসেজ অফ ফ্লেশি ম্যাস followed by continuation or persistence of pervaginal bleeding and slight lower abdominal pain। এইভাবে পেশেন্টটা প্রেজেন্ট করে। কাজে চিফ কমপ্লেন্সে থাকে যে পেশেন্টের হিস্ট্রি অফ অ্যামিনুরিয়া ফর 10 weeks followed by passage of fleshy mass per vagina 3 days back, and now there is persistence of pervaginal bleeding and lower abdominal pain for last 2 days। তাহলে এখানে ডায়াগনোসিস হবে যে দিস ইজ দ্য কেস অফ ইনকমপ্লিট অ্যাবর্শন। তখন বলবে হাউ উইল ইউ কনফার্ম ইট ইজ এ কেস অফ ইনকমপ্লিট অ্যাবর্শন? তখন বলবে ফ্রম হিস্ট্রি। হিস্ট্রিতে পেশেন্ট গিভ হিস্ট্রি অফ অ্যামিনুরিয়া এন্ড প্রেগন্যান্সি টেস্ট ওয়াজ কনফার্ম, but then patient gives history of passage of fleshy mass and followed by persistence of pervaginal bleeding and lower abdominal pain। এটা দিয়ে আমি বুঝলাম ইনকমপ্লিট অ্যাবর্শন। হাউ উইল ইউ কনফার্ম? আই উইল কনফার্ম ইট বাই আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসোনোগ্রাফিতে কি তুমি কি পাবে? আল্ট্রাসোনোগ্রাফিতে দেখা যাবে দেয়ার ইজ প্রোডাক্ট অফ কনসেপশন ইজ সিন উইদিন দ্য ইউট্রাইন ক্যাভিটি। তাহলে হাউ ইউ ট্রিট দিস কেস? সেই একই আমি ইনভেস্টিগেশন করে নেব। পেশেন্ট যদি ব্লিডিং হয় তাহলে পেশেন্টের মে নিড ব্লাড ইফ সিভিয়ারলি অ্যানিমিক, কাজে ব্লাড ট্রান্সফিউশন মে বি নিডেড। আই উইল গিভ হার, পেশেন্টের যদি আনস্টেবল থাকে দেন I will do surgical method, evacuation and curettage. Or if patient stable, then in that case I can try medical method. Medical method মানে হচ্ছে মিজোপ্রোস্টল। মিজোপ্রোস্টল আমি 200 মাইক্রোগ্রাম করে ওরালি দিতে পারি 4 আওয়ার ইন্টারভেলে, অথবা 200 মাইক্রোগ্রাম করে দিতে পারি সাবলিঙ্গুয়ালি 4 to 6 আওয়ার ইন্টারভেলে until the product of conception is spelled out। এভাবে দিতে পারি এবং তারপর হচ্ছে পেশেন্টকে আমি কনফার্ম করব after doing an ultrasonography, and then ultrasonography show that there is no product of conception, uterine cavity is empty। এবং পেশেন্টের ডিসচার্জে কি করলাম সেটা তো আমি আগেই বলেছি, একরকম ভাবে বলতে হবে। আর পেশেন্টের পোস্ট অ্যাবর্শন কেয়ার বলতে কি বুঝি? পোস্ট অ্যাবর্শন কেয়ার অনেক সময় জিজ্ঞেস করে কন্ট্রাসেপটিভ অ্যাডভাইসটা দেওয়া এবং পেশেন্টে আবার সার্ভিসটা সে কোথায় ঠিক মতো পেলো কিনা, তারপর তাকে ফ্যামিলি প্ল্যানিং এর একটা অ্যাডভাইস দেওয়া এবং প্রেগনেন্সি হলে কিভাবে সে অ্যান্টিনেটাল চেক আপ করবে সেটা তাকে গাইডলাইন দেওয়া এবং অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যাতে আনপ্ল্যান্ড প্রেগনেন্সি না হয়, সেই জিনিসগুলোকে একবারে আমরা কিন্তু পোস্ট অ্যাবর্শন কেয়ার হিসেবে বলছি। কাজে অ্যাবর্শনের কেস এভাবে তোমাদের বিভিন্ন ভাবে থাকতে পারে। আজকে আমি মিসড অ্যাবর্শনটা আলাপ করেছি। অ্যাবর্শনে কমপ্লিকেশন কি হতে পারে, মিসড অ্যাবর্শন যেভাবে বলেছি যে কোনো ধরনের অ্যাবর্শন হেমোরেজ হতে পারে, পেশেন্ট শকে চলে যেতে পারে,
এবং পেশেন্টের ড্রাগের জন্য রিঅ্যাকশন হতে পারে, ডায়রিয়া, ভমিটিং, ক্র্যাম্পিং, ফিভার, এবং সার্জিক্যাল প্রসিজার করার সময় পারফোরেশন, ইন্টেস্টাইনাল ইনজুরি হয়ে পেশেন্টের পেরিটোনাইটিস, সেপ্টিসিমিয়া হতে পারে, জেনারেল পেরিটোনাইটিস হতে পারে, মাল্টি অর্গান ফেলিউর হতে পারে, ডিআইসি কোয়াগুলেশন ফেলিউর ডেভেলপ হতে পারে। এগুলো তোমরা আগের লেকচারেও দেখবে যে আলাদা করে অ্যাবর্শন বলা হচ্ছে, সেখানে বলা আছে। যে লং কেসে তোমরা এইভাবে ফেস করবে, কোশ্চেন গুলো কিভাবে সেটা আমি বলার চেষ্টা করছি। তো আজকে আমার মনে হয় লং কেসে তিনটা আজকে ক্লাস এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে আরো তিনটা ডিফারেন্ট লং কেস নিয়ে আমরা সে পর্যন্ত আল্লাহ।